হ্যাঁ, তুমি একটু সাউন্ড কমাও আগে, তোমার সাউন্ড অস্বাভাবিক রকম বেশি। ভাই আমি তো কমাই দিচ্ছি। আরো কমাও। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের ফেসবুক লাইভে বোধহয় অ্যাক্টিভ হয়ে গেছে, বাকিরা জয়েন করুক। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলে ফেলো। হ্যাঁ, চয়ন বলো। আমরা গতদিন পর্যন্ত হচ্ছে অ্যালকিনের প্রস্তুতি পড়তেছিলাম। আজকে আমরা তার পর থেকে দেখবো, মানে প্রস্তুতির পরে যে পার্টটা থাকে, রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক ধর্ম, ওই জিনিসগুলো দেখবো। তো তার আগে আমরা গতদিন যেই তিন চারটা বা চার পাঁচটা প্রস্তুতি নিয়ে কথা বলছিলাম অ্যালকিনের, সবাই একটু দেখো আর কোনো প্রশ্ন আছে কিনা। চয়ন কি আছো? চয়নকে কোনো প্রশ্ন নাকি এমনি দেখার জন্য এটা? ভাই কোশ্চেনটা মনে করতেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে যখন মনে পড়ে তখন বইলো আর কি। আহ আচ্ছা, নাফি বোধহয় হ্যান্ড রেজ করছো। নাফি বলো। ভাই লাস্ট ক্লাসে বলেছিলেন যে এডিশন রিয়াকশনটা নিউক্লিওফিলিক না ইলেকট্রোফিলিক ওটার ব্যাপারে বলবেন। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা আজকে পড়বো। গতদিন তো আর ওই রিয়াকশন লাগে নাই। এটা তো হচ্ছে অ্যালকিনের রিয়াকশন। তো অ্যালকিন তো আগে লাগবে আমাদের কাছে, যেটা রিয়াকশন দিবে। আমরা গত ক্লাসে হচ্ছে এই অ্যালকিনটা যেন আমাদের কাছে থাকে সেই পার্টটা নিয়ে পড়ালেখা করতেছিলাম। তো ওই প্রশ্নগুলোর উত্তর আজকে পাওয়া যাবে আর কি। ঠিক আছে, তাহলে আমরা লাস্ট দিন চারটার মতো মেথড তোমাদেরকে দেখাইছিলাম অ্যালকিন তৈরি করার। একটা ছিল অ্যালকেন তথা অ্যালকাইল হ্যালাইড থেকে, একটা ছিল হচ্ছে অ্যালকাইন থেকে, একটা ছিল হচ্ছে অ্যালকোহল থেকে, আর হচ্ছে ডাইহ্যালাইড থেকে। এটার বাইরে আমরা আরো কিছু ছোটখাটো বিষয় নিয়ে কথা বলতেছিলাম। কোনটা নেওয়া উচিত, কোনটা নিলে ভালো হয়, কোনটা নিলে খারাপ হয়, এই ধরনের কিছু বিষয় নিয়ে কথা হচ্ছিল। যা কিছু নিয়ে ক্লাসে কথা হচ্ছে, আবার বলতেছি, ক্লাসে যা কিছু নিয়ে কথা হচ্ছে সবকিছু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এক্সামের জন্য ইম্পর্টেন্ট না এমন কোনো কিছু নিয়ে আমরা মানে ক্লাসে কথা বলতেছি না আর কি। তো বলবো খুব কম কম। যদি এমন কোনো টপিক পড়ি যে যেটা এক্সামের জন্য লাগবে না, শুধু জানার জন্য লাগবে, সেটা পড়ানোর আগে পরে আমরা তোমাকে মনে করাই দিব বা বলে দিব এটা। তো সবাই কিন্তু এই টপিকগুলো বাসায় একটু পড়ে ফেলো মনোযোগ দিয়ে। আর অনেকে বইপত্রে খুঁজে পাচ্ছ না, এটা তো নতুন সমস্যা না, এগুলো নিয়ে বিশেষ বদার্ড হওয়ার কিছু নাই। আপাতত লেকচারে যা শুনতেছো, যেভাবে লিখে দেওয়া হচ্ছে, মানে এনাফ ভালো করে লিখে দেওয়া হচ্ছে যেন বাসায় প্র্যাকটিস করতে পারো। আর বইপত্রে খুঁজে পাওয়ার যে ব্যাপারটা, সেটা আরো কিছু লেকচার সামনের দিকে আগালে আমরা তোমাদেরকে লেকচারের টপিক টপিক বলে দিব। বা তোমরা নিজেরা হয়তো ফিল করবা যে জিনিসপত্র খুঁজে পাওয়া যাচ্ছে। আর লাস্ট আবার একটা কথা একটু মনে করাই দিই, যদি বইতে খুঁজে নাও পাওয়া যায়, ক্লাসে পড়াচ্ছি মানে এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা তো মাথায় রাখি। হ্যাঁ বলো। কেউ কিছু বলতে চাচ্ছিলা? ভাইয়া, হ্যাঁ বলো। ভাই একটা পরামর্শের জন্য আর কি আনমিউট করলাম। সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ। ইয়ার ফাইনাল পরীক্ষা তো খুবই কম সময়ের ভিতরে অনেক বড় সিলেবাস, মানে শর্ট সিলেবাসের 70 বা 80% সিলেবাস দিয়ে দিছে। তো সেক্ষেত্রে হুম আমরা হুম। যদি শুধু লেকচার নোটটা রিভাইজ করে যাই, মানে মোটামুটি ভাবে পরীক্ষা দেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, দেয়া যাবে, কিন্তু ধরো ম্যাথ টাইপ জিনিসপত্র যদি থাকে, তাহলে তো শুধু লেকচার দেখে গেলে ম্যাথের নিয়ম কানুন জানা থাকবে। ইম্পর্টেন্ট টাইপ থেকে যদি দেয়, জনপ্রিয় টাইপ থেকে, তাহলে কমনও পড়ে যাবে। কিন্তু ম্যাথ টাইপ জিনিসপত্র হলে তো প্র্যাকটিস করে যাইতেই হবে, মানে সেটা তো তুমি শুধু লেকচার দেখে ভাইয়া, ওইটা পারা যাবে না। অনুশীলনী গুলা শুধু করবো। হুম হুম। ঠিক আছে, আদারওয়াইজ হচ্ছে লেকচারে যা আছে, লেকচারে যা টপিক বা যা কিছু বলা আছে সেগুলো দেখে গেলেও হবে, কোনো সমস্যা নেই। আর এতদিনে তো পড়তে পড়তে একটা আইডিয়া হয়েছে যে ধরো ক্লাসে লেকচারে লেখা একটা জিনিসকে মানে কিভাবে বইয়ের প্রমিত ভাষায় হচ্ছে কিভাবে লিখতে হয় আর কি, জাস্ট ওই নলেজ গুলো অ্যাপ্লাই করলেই হবে, অন্য কোনো ঝামেলা নেই। জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আমরা আমাদের রিয়াকশনের পার্টটা নিয়ে হচ্ছে দেখার কথা। বাট এই মোক্ষম সময়ে হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্ট হ্যাং হয়ে গেছে মনে হচ্ছে। দাঁড়াও। ঠিক আছে, আমরা রিয়াকশন শুরু করব। টপিকটার নামই হচ্ছে অ্যালকিনের রাসায়নিক ধর্ম বা হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ।
তো এই কেমিক্যাল প্রপার্টিজ পার্টটার মধ্যে বেসিক্যালি আমরা রিয়াকশন নিয়ে কথা বলি, যে অ্যালকিন নামক বস্তুটা কত ধরনের রিয়াকশন দেয় এবং সেগুলোর যতটুকু সম্ভব গভীরতার দিক থেকে আমরা বোঝার চেষ্টা করি এবং বিভিন্ন প্রবলেম সলভ করার চেষ্টা করি। তো এক্সামে তো আমাদেরকে বিভিন্ন প্রবলেম সলভিং রিলেটেড কোশ্চেনই দিবে। তাহলে আগে একটা কাজ করা যায় যে অ্যালকিন কি কি রিয়াকশন দেয় এটা একটা লিস্ট বানায় ফেলা যায়, তো দ্যাট আমরা পড়ার সময় একটু কমফোর্ট ফিল করি যে আমরা কি কি বিক্রিয়া পড়বো। যেমন অ্যালকিনে ফার্স্ট এবং প্রধান বিক্রিয়াই হবে ওই যে এই কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ দেখে দেখে যে রিয়াকশনটা আমরা অনুমান করার চেষ্টা করতেছিলাম সেই রিয়াকশনটা হচ্ছে প্রথম এবং প্রধান। তো এটা যে এডিশন বা সংযোজন হবে এটা আমরা সবাই জানি। তো আগেই ধরো সংযোজন শব্দটা লিখে রাখলাম বা এডিশন শব্দটা হচ্ছে লিখে রাখলাম। দেন একটা ছোট্ট অংশ গতদিন আমাদের বের করা হয় নাই, যে সংযোজনের পরে আবার একটা ডিসিশন নিতে হয়, এটা কি কেন্দ্রাকর্ষী নাকি এটা ইলেকট্রনাকর্ষী, এটা কি নিউক্লিওফিলিক নাকি এটা ইলেকট্রোফিলিক। তো এই জিনিসটা তো আমরা যেহেতু গতদিন ক্লাসে বলি নাই, তোমরা এর মধ্যে কেউ বাসায় কি কাগজপত্র খুঁজে চেক টেক করছো, মানে এটা কি জেনে আসছো আজকে যে এটা কোন ধরনের রিঅ্যাকশনে পার্টিসিপেট করা উচিত, নাকি আমাদের আশায় চলে আসছো দৌড়ে দৌড়ে? নাফি বলো, দেখে আসছো? এটা কিন্তু খাতায় থাকার কথা। এই যে পুরোনো স্লাইড ঘাটলে এখন পাওয়া যাবে যে অ্যালকিনের জন্য আমরা কি বলছিলাম। ভাই দেখেছি ভাই, কিন্তু মানে বুঝতে পারছি না কি হবে। এই যে একটা চূড়ান্ত মাত্রার অদ্ভুত কথা বললা, আমরা একদম বস্তুর পাশে লাইন ধরে ধরে লিখে দিছিলাম যে কোনটা হচ্ছে কোন ধরনের রিয়াকশন দেয়। দাঁড়াও, আমরা মুখে অ্যান্সার বললে তো আসলে আবার ভুলে যাবা, যেহেতু আগের বার ভুলে হ্যাঁ, গেছো। মনে পড়েছে ভাই এখন। তো দেখো এই যে এখানে খুব সুন্দর করে লেখা আছে অ্যালকিন, এটা হচ্ছে টিক চিহ্ন দিয়ে কি বুঝাইছিলাম এটা অবশ্য ডিফিকাল্ট এখন বের করা, যে এটা হচ্ছে সংযোজন টাইপ জিনিসপত্রই দেওয়া উচিত। এখন ইলেকট্রোফিলিক নাকি নিউক্লিওফিলিক, যে এডিশনের এ দেখা যাচ্ছে, এখন বাকিটা হয়তো আবার একটু খুঁজতে হবে যে আমরা কি ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক টাইপ কোনো কমেন্ট আসলে করছিলাম কিনা এখানে। আচ্ছা যাই হোক, এটা নিয়ে আগে কথা হয়েছিল এবং আমরা তখন তোমাদেরকে ওটা বলে দিয়েছিলাম আর কি, যে এই জিনিসগুলো সামনে বারবার আসবে, তো সামনে বলার জন্য যেন তোমরা প্রিপেয়ার্ড থাকো। তো তোমরা আসলে ভুলে যাওয়ার জন্য বরং হচ্ছে প্রিপেয়ার্ড হইছো। এগুলো একটু বাসায় পড়ালেখা করো। এটা হচ্ছে সংযোজন হবে, দেন কথা হচ্ছে এটা ইলেকট্রোফিলিক নাকি নিউক্লিওফিলিক, কেউ বলতে পারবা? মানে কিভাবে ডিসাইড করব? এখানে দুইটা কার্বন পরমাণু দেখা যাচ্ছে, এখানে দুইটা বন্ড দেখা যাচ্ছে, একটা সিগমা একটা পাই। তার মানে এখানে ইলেকট্রন আছে অনেক, প্রয়োজনের চেয়ে বেশি। প্রয়োজনের চেয়ে বেশি কিভাবে বলতে পারতেছি, কারণ দুইটা কার্বনকে রিলেট করার জন্য, কানেক্ট করার জন্য কি রকম বন্ড দরকার? একটা সিঙ্গেল বন্ড হলেই কিন্তু এনাফ দুইটা কার্বনকে কানেক্ট করার জন্য। সেখানে কি আছে? দুইটা কার্বনের মাঝখানে ডাবল বন্ড আছে। তার মানে প্রথমত এটা তো আমরা শিওর যে এইখানে একটা সিঙ্গেল বন্ড হলেই যেখানে হয় সেখানে ডাবল বন্ড আছে, তার মানে প্রয়োজন যা বা মিনিমাম অ্যামাউন্ট যা দরকার সেটা তো তার আছেই, সেটা থাকার পরে এক্সট্রা ইলেকট্রনও আছে। এটা হচ্ছে পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু হচ্ছে এই যে মাঝখানে যে ইলেকট্রন ক্লাউড গুলি আছে সিগমা পাই মিলে, এই ইলেকট্রন গুলা কি মাঝখানেই থাকবে নাকি ডানে বামে কোনো একদিকে সরে যাবে? এটাও আমাদের এনাফ নলেজ আছে এই ব্যাপারে, যে দুই পাশে যেহেতু কার্বন পরমাণু, তার মানে ইলেকট্রন ক্লাউড যেগুলির কথা বলতেছি আমরা সেগুলো কিন্তু কোনো দিকে বায়াসড হবে না, শিফট হবে না, স্থানান্তরিত হবে না, এরা মাঝখানে থাকার কথা মাঝখানেই থাকবে। তার মানে এই দুইটা পয়েন্ট থেকে সামারি কি পাওয়া গেল, যে অ্যালকিনের কার্যকরী মূলকটা বা ফাংশনাল গ্রুপটাই হচ্ছে এরকম যে এখানে বেশ আধিক্য সহকারী ইলেকট্রন, মানে অনেক অনেক ইলেকট্রন ক্লাউড এখানে থাকে। কোথায় থাকে? দুই পরমাণুর মধ্যবর্তী জায়গাটায় স্তূপ হয়ে থাকে, মানে একটা চাঙ্ক আকারে এই ইলেকট্রনটা হচ্ছে জমে থাকে। দেখো কারো কোনো যদি মতামত থাকে এই ব্যাপারে তোমরা এটা শেয়ার করো। তাহলে অ্যালকিন, আমরা যেহেতু অ্যালকিনের বিক্রিয়া পড়বো, এটার মানে স্কেলিটনটারে বোঝা তো জরুরি, বা এটার মূল যে পার্টটা সেটাকে বোঝা তো জরুরি, কারণ এটার উপর বেসিস করেই তো রিয়াকশন গুলো আসলে ঘটবে। তাহলে অ্যালকিনে দুইটা পরমাণু বা দুটা কার্বন পরমাণুর মাঝখানে, নট কোন একটা সার্টেন কার্বনের উপর, দুটা কার্বন পরমাণুর মাঝখানে বেশ ভালো রকমের একটা ইলেকট্রন ক্লাউড সঞ্চিত হয়। এখন তুমি চিন্তা করে বলো তো, এইখানে যদি দুইটা রিএজেন্ট থাকে যাদের মধ্যে একটা ধরো ই প্লাস একটা ধরো জেড মাইনাস, এরকম আমরা দুইটা র্যান্ডম এবং জেনারেল রিএজেন্ট ধরে নিলাম, বিকারক ধরে নিলাম, যে দুইজন ক্যান্ডিডেট আছে এখানে বিক্রিয়া করার জন্য। একটু আগে বলতে এইমাত্র যেই ডেসক্রিপশন তুমি দিলা যে দুই কার্বনের মধ্যবর্তী অঞ্চলে প্রচুর পরিমাণ ইলেকট্রন অ্যাকুমুলেট হয়ে আছে, জমা হয়ে আছে, এই ডেসক্রিপশনের সাথে বলতো কোনটা হচ্ছে মোর লাইকলি যে আগায় যাবে? ই প্লাসের সামনে আগায় যাওয়াটা উচিত এবং স্বাভাবিক মনে হচ্ছে, নাকি জেড মাইনাস কণাটার সামনে আগায় যাওয়াটাকে উচিত এবং স্বাভাবিক মনে হচ্ছে?
ই প্লাস ই প্লাস ই প্লাস। তো এই বুদ্ধি বা এই এতটুকু আইডিয়া তাহলে আমাদের সবার মধ্যে আছে, এটা নিয়ে আমরা কেউ কনফিউজড না। তার মানে তোমাদের মনে আছে যে যেটা মূল বস্তু বা বড় বস্তু সেটাকে আমরা কি নামে ডাকি কেমিক্যালি? সাবস্ট্রেট। এটাকে ডাকি হচ্ছে সাবস্ট্রেট। ঠিক আছে, তোমরা তো সবই ভুলে গেছো মনে হচ্ছে। আর যেটা অ্যাটাক করে সেটাকে আমরা বলি হচ্ছে রিএজেন্ট, বাংলায় হচ্ছে বিকারক এবং হচ্ছে সাবস্ট্রেট। তো একটা জিনিস হচ্ছে সাবস্ট্রেটের নেচার আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করলাম প্রথমে, বোঝার পর আমরা যে সিদ্ধান্ত নিতে কিছুটা ইজি হইলো যে এখানে কোন টাইপের পার্টিকেল উড়ে উড়ে আসা উচিত, প্লাস টাইপের পার্টিকেল না মাইনাস টাইপের পার্টিকেল। অ্যান্সার হচ্ছে এটা, দেখো সবাই বুঝলা কিনা, যে এখানে প্লাস টাইপের পার্টিকেল গুলার আসলে উড়ে উড়ে আসা উচিত। এটার সাবস্ট্রেটের যা অবস্থা তাতে সেটাই বোঝা যাচ্ছে। এখন এইখানে ইলেকট্রোফিলিক নাকি নিউক্লিওফিলিক এই যে শব্দটা আমরা সামনে মেনশন করি, এইটা বেসিক্যালি আমরা মেনশন করি রিএজেন্ট টাইপ থেকে বা বিকারকের ধরন থেকে এই শব্দটা আসে। তাহলে এখন একটু তোমরা ছোট্ট একটা প্রশ্নের উত্তর দাও। আমরা তো তাহলে সবাই মিলে ডিসাইড করতে পারলাম যে ই প্লাস টাইপের কণাগুলাই আলটিমেটলি এই যৌগের দিকে উড়ে উড়ে যাবে বিক্রিয়াটা ঘটানোর জন্য। ই প্লাস মানে রিএজেন্ট হিসাবে বা বিকারক হিসাবে কোন প্রজাতির রিএজেন্ট, ইলেকট্রোফিলিক নাকি নিউক্লিওফিলিক? ইলেকট্রোফিলিক। ইলেকট্রোফিলিক। হ্যাঁ, এটা হচ্ছে ইলেকট্রোফিলিক। অল্প এক দুইজন কথা বলতেছো, বাকিরা আমি ধরে নিচ্ছি বুঝতে পারতেছো, বা যদি কারো বুঝার সমস্যা থাকে বা কিভাবে আমরা ডিসাইড করতেছি যদি কনফিউজ থাকো কথা বলো, কথা বলে হচ্ছে ক্লিয়ার হয়ে নাও। যদিও কথা বললে যদি আমরা তোমাদেরকে তিরস্কার করি, এই তিরস্কার হচ্ছে তোমরা ডিজার্ভ করো, কারণ এটা আমরা তোমাদেরকে আগে পড়ায় আসছি। তো এক্সপেক্টেড হচ্ছে সবাই শুনেই বুঝতে পারতেছো কে কি বলতেছি, কিভাবে ডিসাইড করতেছি। বাট স্টিল কারো যদি বুঝায় প্রবলেম থাকে যে কিভাবে হচ্ছে ডিসাইড করতে পারতেছো না, জিজ্ঞাসা করো, ঠিক আছে? তাহলে এইখানে ইলেকট্রোফিলিক বিকারকগুলির আসলে আক্রমণ করা উচিত, কাকে আক্রমণ করা উচিত? অ্যাটাক করা উচিত সাবস্ট্রেটকে অ্যাটাক করা উচিত। আর আমরা যেটা বললাম এই যে এডিশনকে আমরা নিউক্লিওফিলিক ইলেকট্রোফিলিক এরকম দুইটা ভাগে যে ভাগ করতেছি, এই নামটা বেসিক্যালি আমরা কোত্থেকে হচ্ছে নেই, এটা আমরা রিএজেন্টের টাইপ থেকে নেই। এখানে রিএজেন্টের টাইপটা যেহেতু ইলেকট্রোফিলিক, তার মানে এই বিক্রিয়াটার নাম আসলে হবে ইলেকট্রোনাকর্ষী সংযোজন বা ইলেকট্রোফিলিক এডিশন। ঠিক আছে, তো এগুলা কিন্তু মুখস্থ করার জিনিস না, এগুলা মুখস্থ করে কিন্তু কুল কিনারা করতে পারবে না, কারণ অগণিত সাবস্টেন্সের অগণিত টাইপের রিয়াকশন, এই ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন এডিশন এগুলা দিয়ে সবকিছু ঘুরতে থাকবে। অতএব যদি মুখস্থ করার চেষ্টা করো দেয়ার ইজ এ গুড চান্স যে এক্সাম হলে যে সবকিছু তালগোল পাকায় যেতে পারে। আর যদি একটু বুঝারও চেষ্টা করো সেক্ষেত্রে মেমোরাইজ করার সমস্যা নাই, ভুলে গেলে অ্যাটলিস্ট নিজে চিন্তা করে করে কারেক্ট কোনটা সেটা বের করে ফেলতে পারবা। তাহলে আমরা অ্যালকিনের যে ফার্স্ট এবং ফরমোস্ট প্রথম এবং প্রধান যে বিক্রিয়াটা ফলো করার চেষ্টা করব, এটা হচ্ছে সংযোজন, এবং যদি ফুল নেম বলি এটা একটা ইলেকট্রোনাকর্ষী সংযোজন বা ইলেকট্রোফিলিক এডিশন। তো এই বিক্রিয়াটায় কি ঘটে কিভাবে ঘটে এগুলো আমরা দেখব। দেন আমরা রিয়াকশন গুলাকে লিস্ট ডাউন করতেছিলাম। অ্যালকিনের সেকেন্ড রিয়াকশনকে বলা হয় ওজোনোলাইসিস বা ওজোন এডিশন, বাংলায় হচ্ছে ওজোন সংযোজন বা ওজোনীকরণ। এটা হচ্ছে সেকেন্ড টাইপের রিয়াকশন, আমরা পড়বো যখন আসবে, আগে ভাগে বেশি কিছু বলার সুযোগ নেই এখানে। এরপর থার্ড টাইপ রিয়াকশন হচ্ছে অক্সিডেশন বা হচ্ছে জারণ। ফোর্থ টাইপ হচ্ছে পলিমারকরণ বা পলিমারাইজেশন। এরকম আরো কিছু বিক্রিয়া থাকবে, এবং এইখানে বিক্রিয়াগুলো তো জাস্ট এক লাইনে নামগুলো শোনা যাচ্ছে, যখন আমরা পড়তে যাব তখন আশপাশ থেকে দেখবা যে আরো নতুন নতুন টপিক জন্ম নিচ্ছে, তো সেই টপিক গুলোকে আমাদের পড়ে ফেলতে হবে। তাহলে মোটামুটি একটা সিলেবাস দাঁড়ায় গেল যে অ্যালকিন থেকে আসলে কত কত জায়গা থেকে প্রশ্ন আসা বা কত কত জায়গা থেকে টপিক গুলা পড়তে হবে। সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, এটা খুব ফোকাস দিয়ে পড়তে হবে। তার পাশাপাশি ওজোনোলাইসিস, অক্সিডেশন, পলিমারকরণ এই ধরনের কিছু বিক্রিয়াও আমাদের কাছে আসবে। তো এইখানে সবচেয়ে বড় সড়ো ডিসকাশনটা হবে, বুঝতেই পারতেছো, ইলেকট্রোফিলিক এডিশন এই বিক্রিয়াটা নিয়ে, কারণ এটা তার একেবারে
মুখ্য মানে ফান্ডামেন্টাল রিঅ্যাকশন। এই যে মুখ্য ফান্ডামেন্টাল অনেকভাবে বলে বোঝানোর চেষ্টা করতেছে, এটাই তার প্রধান বিক্রিয়া। এই প্রধান শব্দটাকে রাসায়নিক ভাষায় বলে হচ্ছে বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া, মানে ক্যারেক্টারিস্টিক্স ক্যারি করে হচ্ছে যে বিক্রিয়াটা, সেটা হচ্ছে এই ইলেকট্রোফিলিক এডিশন। ভাইয়া, হ্যাঁ বলো। হ্যাঁ, এসএসসি তে ওই যে ডিটারজেন্টের ক্রিয়া কৌশল পড়ার সময় ইলেকট্রোফিলিক এই শব্দগুলো পাইছিলাম, ওইটার এটা কি সেম? উম, হ্যাঁ সেম, কিন্তু ডিটারজেন্ট পড়ার সময় ইলেকট্রোফিলিক শব্দটা হচ্ছে এসএসসি তে থাকার কথা না। তুমি মেবি হাইড্রোফিলিক টাইপের শব্দের সাথে তালগোল পাকায় ফেলছো। ওই জি একই ভাই, জিনিস, হ্যাঁ সরি যে ভাই, এই sorry। ফিলিক পার্টটুকুর মানে হচ্ছে পছন্দ করে। ইলেকট্রো আমরা এটা বলছিলাম তোমাদেরকে ইলেকট্রোফিলিক পড়ানোর সময়, যে ইলেকট্রোফিলিক মানে ইলেকট্রন পছন্দ করে। ওই যে হাইড্রোফিলিক, ফিলিক মানে পছন্দ করে, হাইড্রো মানে পানি। তো ওই বস্তুগুলো ছিল আসলে পানি পছন্দ করে এমন আর কি, বাট মিনিং কাছাকাছি। আচ্ছা, এখন এই ইলেকট্রোফিলিক এডিশন বা ইলেকট্রনের সংযোজন, প্রথম কাজ যেটা করা যেতে পারে, একটা দুটা এক্সাম্পল দেখা যেতে পারে, মানে গভীরে না ঢুকে যে আসলে কোন ধরনের বিক্রিয়াকে আমরা ইলেকট্রোফিলিক এডিশন বলতে পারি। জাস্ট র্যান্ডম কিছু এক্সাম্পল নাও। ধরো এটা একটা অ্যালকিন, ইথিন, এটার মধ্যে তুমি ধরো হাইড্রোজেন ক্লোরাইড যোগ করলা, কি হবে? মানে আমরা দুই ভাবে জিনিসটাকে দেখবো। একটা হচ্ছে আমরা এই প্রশ্নগুলোর উৎপাদও লিখতে পারি কিনা, প্রোডাক্ট লিখতে পারি কিনা, অ্যান্সারটা লিখতে পারি কিনা। এটা হচ্ছে এক ধরনের কোয়ালিটি, এক ধরনের ক্যাপাবিলিটি, যে আমি এই রিঅ্যাকশনের রেজাল্ট লিখতে পারি নিজে নিজে। আর সেকেন্ড হচ্ছে যেটা লিখলাম সেটা আমি বুঝি কিনা, কোত্থেকে কোত্থেকে আসলো। তো দুই টাইপের নলেজ নিয়ে আমাদেরকে ঘুরতে হবে এখানে। এক টাইপের নলেজ হচ্ছে এটা কেউ জানতে চাইলে আমরা তখন বলবো যে রিঅ্যাকশনটা কিভাবে ঘটলো, এই প্রোডাক্টটাই যে আসবে, এই যৌগটাই যে তৈরি হবে, এটা কিভাবে বুঝলা, এই প্রশ্ন করলে আমাকে ডিটেল কিছু গল্প শোনাইতে হবে। আদারওয়াইজ যদি কেউ জানতে না চায়, তাহলে আমার মূল এখানে মানে কি বলবো, মানে এখানে মূল পারফরমেন্সের পার্ট হচ্ছে আমরা রিয়াকশনের প্রোডাক্ট ঠিক মতো লিখতে পারতেছি। তো আমরা যখন কোনো রিয়াকশন লিখবো, আমরা দুইটা জায়গাতেই ফোকাস করব। যে প্রথমত হচ্ছে পারফরমেন্সের ফার্স্ট ফেজ হচ্ছে প্রোডাক্ট ঠিক মতো লেখা, কারণ ইভেন ইফ তুমি রিয়াকশন না বুঝো কিছু যায় আসে না, প্রোডাক্ট ঠিক মতো লিখছো মানে তো কাহিনী ঠিক আছে। আর দেন ওইটা হচ্ছে এডিশনাল অ্যাডভান্টেজ, যে তুমি যদি জানাও থাকে তোমার যে প্রোডাক্টটা আমরা কোত্থেকে কিভাবে চিন্তা করে নিয়ে আসলাম। তাহলে ফার্স্ট থিং এখানে প্রোডাক্ট লেখা। এই লেখার ব্যাপারে আমরা তোমাদেরকে অতীতে ধারণা দিছি কি করতে হবে, যে দুইটার মধ্যে যেটা উইক এটাকে কি করতে হবে, মাঝখান দিয়ে ভেঙে দিতে হবে। তখন কি হবে, ওই ভাঙা বন্ড ঝুলতে থাকবে দুই পাশে, এখানেও ঝুলতে থাকবে, এখানেও ঝুলতে থাকবে। দেন আমরা একটা বন্ডে এইচ দিব, একটা বন্ডে সিএল দিব, মানে এখানে যা আছে এটাকে দুই টুকরা করে দুইটা অংশে দিয়ে দিব। তাহলে এইটাই হচ্ছে একটা সংযোজন বিক্রিয়া, এবং এইটাকে আমরা বলতেছি হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন। ঠিক আছে, তাহলে বিক্রিয়া লিখতে আমার মনে হয় না কারো কোনো প্রবলেম আছে। এখানে যত রকম সংযোজন বা এডিশন তুমি চেনো, সবই হচ্ছে ইলেকট্রোফিলিক এডিশন। তুমি হাইড্রোজেন অ্যাড করো, ওই যে নিকেল 150 ডিগ্রি 200 ডিগ্রিতে তুমি যে রিয়াকশনটা করতা, কি প্রোডাক্ট আসে? এ ধরনের প্রোডাক্ট আসে। তো এগুলি এই ধরনের রিয়াকশন যা তুমি চেনো এবং লিখতে পারো অ্যালকিনের, এরা সবাই হচ্ছে ইলেকট্রোফিলিক এডিশন রিয়াকশন। তো প্রথমে আমরা একটু দেখে চেনার চেষ্টা করলাম যে রিয়াকশন গুলোকে আমাদের চেনা জানার মধ্যে আছে নাকি একদম নতুন। এখান থেকে ডিসিশন হচ্ছে এগুলো আমাদের চেনা জানা বিক্রিয়াগুলাই, পরিচিত বিক্রিয়াগুলাই। তার মানে এক, এরা পরিচিত বিক্রিয়া। দুই, এই বিক্রিয়াগুলোর উৎপাদ লেখা বা প্রোডাক্ট লেখা মোটেও জটিল কিছু না, অত্যন্ত ইজিলি এই প্রোডাক্ট গুলাকে লেখা যাবে। এই জিনিসটা তোমরা নিজেরা ফিল করো কিনা দেখো। এখন আমরা দেখব এই রিয়াকশনের মেকানিজম, এই রিয়াকশন গুলো হচ্ছে কিভাবে। খুবই ইম্পর্টেন্ট জিনিস, আলাদাভাবে এক্সামে আসতে পারে। এক্সামে যদি না আসে, এই মেকানিজমের নলেজ ব্যবহার করে অনেক অনেক সামনে প্রবলেম সলভ করা যাবে। অতএব অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, মনোযোগ দিয়ে সবাই একটু দেখি। মানে আমরা এখন কি করব, উৎপাদ তো লিখতে পারি, ধরো প্রথম রিয়েকশনটার উৎপাদ বা প্রোডাক্ট হচ্ছে লিখতে পারি, এই পর্যন্ত নলেজ ওকে। এখন কিভাবে আসলো এটা স্টেপ বাই স্টেপ, পুরো ঘটনাটা কি একবারেই ঘটে গেছে নাকি সে একটা বিশাল জার্নি কমপ্লিট করে তারপরে কম্পাউন্ডটা ফর্ম করলো, এই জিনিসগুলো হচ্ছে আমরা জানতে চাই। হ্যাঁ নাফি বলো। হ্যাঁ, এই রিয়াকশনটাকে আমরা অ্যালকেন প্রিপারেশন ইউজ করতে পারবো না? অ্যালকেন প্রিপারেশন, হ্যাঁ সেকেন্ড বিগ রিঅ্যাকশনটা তো অ্যালকেন প্রিপারেশনে ছিল।
যে তুমি অ্যালকিনের মধ্যে হাইড্রোজেনেশন করে বা হাইড্রোজেন যোগ করে যে অ্যালকেন তৈরি করবা, দেখো 1 নাম্বার পয়েন্টের নামই ছিল আনস্যাচুরেটেড কম্পাউন্ড থেকে স্যাচুরেটেড কম্পাউন্ড প্রিপারেশন। তো এটা কিন্তু অলরেডি হ্যাঁ লিস্টে আছে। হ্যাঁ, ওই যখন H2 দিতাম তো মানে অ্যাসিড দিতাম না আর কি, ওই জন্য বুঝতে পারিনি। হ্যাঁ সরি, বুঝি না, এখানে ওখানে H2 দেই নাই আমরা নাকি? ভাই H2 দিয়েছিলাম, মানে অ্যাসিড ইউজ করি নাই, HCl। না, উপরেটাতে তো অ্যালকেন তৈরিও হয় নাই, উপরটাকে তুমি অ্যালকেন প্রিপারেশন কেন বলবা? অ্যালকেনের তো আর ফাংশনাল গ্রুপ তো ক্লোরিন না, এটা তো একটা অ্যালকাইল হ্যালাইড, সিএইচ ও থ্রি ভাই সরি সিএইচ ভাই, টু আমি সিএল। সিএল খেয়াল করি নাই, জি ভাই। ঠিক আছে, তো প্রথমটা না, আমি দ্বিতীয়টার কথা বলতেছিলাম আর কি, অ্যালকেন প্রিপারেশন। আচ্ছা, এখন হচ্ছে আমরা এইখানে যে রিয়েকশন গুলা ঘটতেছে এই দুইটা বা সিমিলার আরো যে রিয়েকশন গুলো আমরা লিখতে পারবো অনেকগুলো, তো এগুলো কিভাবে হয় ইন্টারনালি, এই ইন্টারনাল জার্নিটা আমাদেরকে হচ্ছে নিয়ে আসতে হবে এখানে। এই হচ্ছে আমাদের সাবস্ট্রেট। আমরা কমনলি ইজেড, এই এটাকে একটা যৌগ কল্পনা করি, কম্পাউন্ড হিসেবে কনসিডার করি, এবং আমরা ক্লেম করি যে এই কম্পাউন্ডটাই ভেঙে, এই যে ই একটা অংশ আর জেড একটা অংশ, এই দুটো অংশ সেপারেট হয়ে বিভিন্ন বিক্রিয়াতে তারা অ্যাপ্রোচ করে। কোন পার্টটা অ্যাপ্রোচ করবে এটা ডিপেন্ড করবে হচ্ছে ইনভায়রনমেন্টের উপর, সাবস্ট্রেটের উপর, আমরা কি বুঝতেছি তার উপর, মানে ওভারঅল ঘটনার উপর ডিপেন্ড করবে যে ই আর জির মধ্যে কোন পার্ট আসলে সামনে অ্যাপ্রোচ করবে। ঠিক আছে, বাট আমরা দুইটা অংশকে মিলে সবসময় একটা কম্পাউন্ড চিন্তা করব, যে ইজের একটা কম্পাউন্ড, এটাকে আমরা রিয়াকশনের টেস্ট টিউব বা রিয়াকশনের যে জার যেখানে রিয়াকশন ঘটতেছে সেখানে হচ্ছে আমরা অ্যাড করব। তাহলে এখন আপাতত এই পেজ দেখে যেটা বোঝা যাচ্ছে, ফার্স্টলি আমাদের কাছে একটা অ্যালকিন আছে, কার্বন ডাবল বন্ড কার্বন, এই যে এটা হচ্ছে একটা অ্যালকিন, এটা আমাদের কাছে আছে। আর আমরা এটার মধ্যে অ্যাড করলাম একটা সাবস্টেন্স, একটা মলিকিউল, একটা অণু, একটা যৌগ ইজেড। এবং আমরা এটা জানি, যে ধরো জানি বলতে বোঝাচ্ছি যে আমরা ধরে নিব যে ই আর জেড দুইটা ডিফারেন্ট পার্ট, ই হচ্ছে প্লাস পার্ট, জি হচ্ছে মাইনাস পার্ট, এই পুরোটা মিলে একটা সিঙ্গেল কম্পাউন্ড ফর্ম করেছে। যখন কোনো রিয়াকশন হয় তখন এই কম্পাউন্ডটাকে ভেঙে দুইটা পার্টে কনভার্ট হয়, ই প্লাস জেড মাইনাস। দেন যে কোনো একটা পার্ট হচ্ছে উড়ে উড়ে সামনে যাবে। কোন পার্টটা উড়ে উড়ে সামনে যাবে এটা এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করবে, সাবস্ট্রেটের নেচারের উপর ডিপেন্ড করবে, এইসবের উপর ডিপেন্ড করে এটা নির্ধারিত হবে। তো আমরা যদি বলি স্টেপ ওয়ান, এখানে প্রথম যখন আমরা রিয়েকশনটা ঘটার সুযোগ করে দিব, যারের মধ্যে আমরা এই কম্পাউন্ডটা নিলাম, আমরা এই কম্পাউন্ডটা নিলাম, প্রথম কি হবে, ই আর জেড মাঝখান দিয়ে ভাঙবে, ভেঙে ই প্লাস একটা অংশ ফর্ম হবে, জেড মাইনাস একটা অংশ ফর্ম হবে। এবং একটু আগে আমরা যা ডিসকাস করে আসলাম, এটা তো নতুন করে আর বোঝানোর কিছু নেই, এটা তো আমরা সবাই বুঝি। বলতো এই সাবস্ট্রেটের দিকে কোন অংশটা অ্যাপ্রোচ করবে, ই প্লাস নাকি জি মাইনাস? ই প্লাস। E plus. ই প্লাস। তো এটা অলরেডি ডিসাইডেড যে প্রথমে রিয়াকশনটা ইনিশিয়েট হবে এইভাবে, যে ই প্লাস অংশটা এই যে এখানে স্তূপ করা ইলেকট্রন তার আকর্ষণে উড়ে উড়ে ওইদিকে যাওয়ার চেষ্টা করবে। তো এইভাবে আমাদের স্টেপ ওয়ানটা ইনিশিয়েট হবে, যে ই প্লাস নামক একটা কণা, তুমি চাইলে আরো সাইন্টিফিক্যালি বলতে পারো যে এখানে ইলেকট্রোফাইল যে অংশটা, ই প্লাস হচ্ছে ইলেকট্রোফাইল অংশ বা ইলেকট্রোফিলিক অংশ, আর জি মাইনাসটা হচ্ছে এখানে নিউক্লিওফিলিক অংশ। তো আমরা তো অলরেডি এগুলো ডিসকাস করেই আসছি, যে এখানে ইলেকট্রোফিলিক পার্ট বা ই প্লাস অংশটা প্রথমে সাবস্ট্রেটের সেই ইলেকট্রন ক্লাউডের অ্যাট্রাকশনে উড়ে উড়ে তার দিকে যাওয়ার চেষ্টা করবে। এখন এইখানে দেখো ঘটনাগুলো একদিক থেকে দেখলে হবে না, সব দিক থেকে বোঝার চেষ্টা করতে হবে। ই প্লাস আস্তে আস্তে পিল পিল করে সামনের দিকে যাচ্ছে, কারণ তার একটা ওইখানে যাওয়ার মোটিভেশন আছে। আবার চিন্তা করো তো, এইখানে যে ইলেকট্রন ক্লাউড গুলি আছে, সে যখন ফিল করবে, সে মানে কে ফিল করবে, এই ইলেকট্রন গুলো যখন ফিল করবে যে একটা পজিটিভ চার্জের কণা ক্রমশ অ্যাপ্রোচিং, আস্তে আস্তে সামনের দিকে আসতেছে, তাহলে বলো তো এই ইলেকট্রন গুলা কি চুপচাপ বসে থাকা উচিত, নাকি তাদেরও উচিত পজিটিভটাকে অ্যাট্রাক্ট করা? তাদেরও উচিত অ্যাট্রাক্ট করা। তাই না? তো এটা তো কমন আইডিয়া। ই প্লাস যেমন ওখানে তার নিজের মোটিভেশনে আগায় যাচ্ছে জাম্প করে করে, ইলেকট্রন গুলো ফিল করতেছে যে একটা পজিটিভ চার্জ তো আমার দিকে আসছে, তো ওদের যা করা উচিত ওরা তাই করবে। ওরা কি করবে, ওরা বরং পজিটিভের দিকে মুভ করা শুরু করবে। তো তুমি একটু চিন্তা করলে এটাও বুঝে যাবা, এই যে পজিটিভের দিকে মুভ করার চেষ্টা করা, এরা কোন ক্লাউড গুলি আগে চেষ্টা করবে, সিগমা গুলা নাকি পাই গুলা? পাইগুলো। কেন পাইগুলা? কারণ পাইগুলা হচ্ছে উইক, তো ওইগুলাকে আসলে ওই যে ডিফর্ম করা, এগুলাকে পুল করে একদিকে সরায় নিয়ে আসা রিলেটিভলি ইজি। তো সবাই দেখো সবার কাছে এগুলো সেন্স মেক করে কিনা। ই প্লাস অ্যাপ্রোচ করতেছে, সামনের দিকে আগায় যাচ্ছে, আবার প্লাসের অ্যাট্রাকশনে মাঝখানে যে ইলেকট্রন ক্লাউড, উইকলি কানেক্টেড যে ইলেকট্রন ক্লাউড গুলি, সেগুলি আস্তে আস্তে পজিটিভ চার্জের দিকে একটু একটু করে শিফট করতেছে। তাহলে বলো তো এই স্টেপ ওয়ানের একেবারে লাস্ট স্টোরি লাইনটা কেমন, মানে একদম লাস্ট আমরা যখন গল্পের শেষে আসবো তখন সিচুয়েশনটা কি? ই প্লাস তো এইখানে নাই, ই প্লাস ততক্ষণে চলে আসছে একদম এই জায়গায়, ধরো বাসার দরজা নক নক করার মতো অবস্থায় চলে আসছে।
তাহলে ই প্লাস প্রবাবলি এরকম খুব কাছাকাছি একটা জায়গায় আছে। আর বলো তো এই যে ইলেকট্রন ক্লাউড গুলা তাদের কি অবস্থা, তারা ততক্ষণে কোথায় পৌঁছায় গেছে অলমোস্ট? ভাঙার অবস্থা। তারা হচ্ছে এই পাশের কার্বনটার কাছে চলে আসছে। সো আমরা ডিসকাশন শুরু করেছিলাম যে ইলেকট্রন ক্লাউড কোনো দিকে যায় না, তারা মাঝখানে থাকে। ট্রু, তারা মাঝখানেই থাকে। বাট তুমি যখন ওকে ইনফ্লুয়েন্স করবা, কিভাবে ইনফ্লুয়েন্স করছো? বাইরে থেকে তুমি একটা পজিটিভ চার্জ আস্তে আস্তে ওর দিকে নিয়ে আসছো। সেই পজিটিভ চার্জের ইনফ্লুয়েন্স পাওয়ার পরে ইলেকট্রন তো আর মাঝখানে বসে থাকবে না, তার যেদিকে মুভ করাটা তার জন্য কনভিনিয়েন্ট এবং উচিত, সে কিন্তু সেই দিকেই হচ্ছে মুভ করবে। তো এটার স্টেপ ওয়ানটা কমপ্লিট হবে কিভাবে? ই প্লাস একেবারে সাবস্ট্রেটের কাছাকাছি চলে আসছে এবং পাই ইলেকট্রন ক্লাউডটাও মুভ করতে করতে তার অ্যাডজাসেন্ট কার্বন, তার পাশের যে কার্বনটা, সেই কার্বনটায় চলে আসছে। তো তুমি কিন্তু মুখে বলতেছো পাশের কার্বনে চলে আসছে, বাট পাশে তো ডান পাশেও ছিল, বাম পাশেও ছিল। কোন কার্বনটায় সরবে এটা কিন্তু তুমি নিজে জানো ড্রয়িং করার সময়, যে কোন কার্বনটায় ইলেকট্রন গুলাকে সরায় নিয়ে আসতে হবে। সবাই কি কথাবার্তা বুঝতে পারতেছো? তাহলে আমি যদি বলি এই ঘটনাটার ফাইনাল অবস্থাটা কি, সেটা হচ্ছে এরকম একটা জিনিস। মাঝখানে একটা বন্ড থাকবে, আরেকটা বন্ড কই বলো তো? ভেঙে যাবে। ভেঙে যাবে, এবং ভেঙে গিয়ে গেলটা কই, মানে ভেঙে গেলটা কই? ইলেকট্রন সব শিফট করে কোথায় চলে গেছে? বাম পাশের যে কার্বনটা আমাদের চিত্র অনুযায়ী, সেই বাম পাশের কার্বনটাই হচ্ছে চলে গেছে। তো বাম পাশের কার্বনের উপর এখন একটা নেগেটিভ চার্জ জন্ম নেওয়া উচিত, এবং ডান পাশের কার্বন যেহেতু ইলেকট্রন হারাচ্ছে, সেখানে একটা পজিটিভ চার্জে জন্ম হওয়া উচিত। আর ই প্লাসটা যেটা বাসার দরজার কাছে এসে নক করতেছিল, এখন ই প্লাসটা তো যখন রওনা দেয় তখন কিন্তু সে কনফিউজ, আমি যাচ্ছি কই, ওখানে তো দুইটা কার্বন একই রকম, কোনো প্লাস মাইনাস নাই, আমি যে বসবো কই, ও কিন্তু এগুলা চিন্তা করতে করতেই সামনে আগাচ্ছে। তাহলে সেই চিন্তা করতে করতে যখন বাসার দরজায় চলে আসছে, ততক্ষণে বলো তো ভিতরে জিনিসপত্র খুব সুন্দর করে অ্যারেঞ্জ হয়ে গেছে কিনা? ই প্লাস কি এখন কনফিউজড কোথায় বসতে হবে, নাকি সে জানে কোথায় বসতে হবে? বলো তো, এখন সে জানে। বলো তো কোথায় বসবে এটা? সে যেটা মাইনাস। করবে, সে হচ্ছে এই মাইনাসটাকে নিউট্রালাইজ করে, মানে প্রশমিত করে এইখানে এসে বসে যাবে। সবার কি মানে বোঝা যাচ্ছে ক্লিয়ারলি? তাহলে এইগুলো রিয়েকশন কিন্তু একবারে হয়ে যাচ্ছে না, প্রচুর ঘটনাবলী কিন্তু এখানে আছে। প্রথমে আবার একটু রিপিট করি। প্রথমে হচ্ছে আমাদের রিয়েজেন্ট যেটা ছিল সেটা ভাঙলো, ভেঙে ইলেকট্রোফিলিক যে অংশটা, সেই অংশটা হচ্ছে জার্নি শুরু করলো। সে সাবস্ট্রেটের দিকে যাচ্ছে, সাবস্ট্রেটের দিকে সে যতই অ্যাপ্রোচ করতেছে, সাবস্ট্রেটের নিজের মধ্যেও কিছু মডিফিকেশন আসতেছে, কিছু পরিবর্তন আসতেছে। তো রিয়েজেন্ট যখন একেবারে সাবস্ট্রেটের কাছাকাছি চলে আসলো, তখন যেটা দেখা যাচ্ছে যে অলরেডি সাবস্ট্রেটও নিজেকে অর্গানাইজ করে ফেলছে। তার একটা কার্বনের উপরে নেগেটিভ চার্জ, আর একটা কার্বনের উপরে পজিটিভ চার্জ, মাঝখানে উইক যে পাই বন্ড ছিল বা পাই ইলেকট্রন ছিল সেগুলা নাই, এরকম একটা সিচুয়েশন হইলো। তো এখন ই প্লাস পার্টিকেলটা অত্যন্ত কনফিডেন্ট এবং ক্লিয়ার, মানে নিজের কাছে ক্লিয়ার যে আসলে কোথায় যেয়ে বসতে হবে। সে কার্বনের উপরে নেগেটিভ চার্জটাকে নিউট্রালাইজ করে, প্রশমিত করে, এখানে কিন্তু সেটা বন্ড ফর্ম করে বসে গেল। এখন কথা হচ্ছে এই যে একটা নতুন কিছু একটা সে তৈরি করলো, এটাকে আমি একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখি, যে এই জিনিসটা সে তৈরি করলো, এটা কি আমাদের ফাইনাল কম্পাউন্ড, নাকি এটা একটা আনস্টেবল স্টেট? বলতো, এটা কি স্থিতিশীল হ্যাঁ, নাকি unstable। অস্থিতিশীল? অস্থিতিশীল। হ্যাঁ, সবাই কি এটা বলতে পারবো যে কেন এটাকে আমরা আনস্টেবল বলতে পারি? হ্যাঁ, কারণ একটা আয়ন আছে এখন। হ্যাঁ, এখানে হচ্ছে ডিউ টু দ্য প্রেজেন্স অফ দিস পজিটিভ চার্জ, এটা কিন্তু আমরা ডিরেক্টলি এটাকে একটা আনস্টেবল সিচুয়েশন বলতে পারি, যে এখানে এটা কিন্তু রিঅ্যাকশন কমপ্লিট হয় নাই। তো এটা রিঅ্যাকশন একটা মধ্যবর্তী স্টেজ, রিঅ্যাকশনটা এই স্টেশনটা পাস করতেছে, বাট এটাই তার ডেস্টিনেশন না, এটা আমরা বুঝতে পারতেছি। সেকেন্ড কথা, কোন একটা কার্বন অ্যাটমের উপরে যদি প্লাস চার্জ থাকে, তাহলে এই ওভারঅল এই আয়নটা, ক্যাটায়নটার নাম কি হয় তখন? কার্বোক্যাটায়ন। 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 তো এই শব্দগুলা মেনশন করতে হবে, এই শব্দগুলা বলে বলে বুঝাইতে হবে যে তুমি আসলে মানে অর্গানিক কেমিস্ট্রির মধ্যেই আছো। ক্যাটায়ন তো ধরো যে কেউ বলতে পারে, বাট এটা আনস্টেবল এবং এটা কার্বোক্যাটায়ন স্টেজ, কার্বোক্যাটায়ন তৈরি করে, এইভাবে বলতে হবে। স্টেপ ওয়ান এর পরে ইলেকট্রোফাইলটি বা ইলেকট্রোফিলিক বিকারকটি সাবস্ট্রেটকে আক্রমণের মাধ্যমে একটি কার্বোক্যাটায়নে পরিণত হয়। তাহলে দেখবা যে বেশি কথা বলা লাগতেছে না, একদম প্রিসাইসলি সবকিছু বোঝানো যাচ্ছে সঠিক শব্দ ব্যবহার করে। ঠিক আছে? তাহলে আমরা এটার আনস্টেবিলিটি নিয়ে আমাদের মনে কোনো ডাউট নেই, এবং আমরা কনফার্ম যে এটা রিঅ্যাকশনের এন্ডিং না, এটা রিঅ্যাকশনের মধ্যবর্তী কোন একটা অবস্থা। তো এই রিঅ্যাকশনটা তো এন্ডিং এর দিকে নিয়ে যাইতে হবে। এন্ডিংটা কিভাবে হবে, যে এই আনস্টেবল পজিটিভ আয়নটা কিভাবে নিউট্রালাইজ হবে? কেউ যদি তার পজিটিভ চার্জটাকে নিউট্রালাইজ করতে পারে, প্রশমিত করতে পারে, তো সে যখন আশেপাশে উকিতুকি করে তাকাবে যে কেউ আছে কিনা এটাকে নিউট্রালাইজ করার জন্য, তখন এই কার্বোক্যাটায়নের নজরে কাকে পড়বে, মানে কে আছে এলাকাতে বলতো এটার চার্জকে নিউট্রালাইজ করার জন্য? Z মাইনাস। জেড মাইনাস। তো ওই যে সেই রয়ে যাওয়া অবশিষ্ট জেড মাইনাস পার্টটা,
সে এখন আসবে হচ্ছে এখানে অ্যাটাক করার জন্য বা বিক্রিয়া করার জন্য। এবং এখানে তো কোথাও কোনো কনফিউশন নেই, জেড মাইনাস এসে কোথায় বসবে সব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তো ফাইনালি জেড মাইনাসটা আসার পর সবাই লিখে ফেলো এই যৌগটার অবস্থা কি হবে। হ্যাঁ, তার মানে কি আগে যে অ্যাটাক করবে তার উপর ভিত্তি করে নামকরণটা করা হয়? হ্যাঁ, ওই যে কোন বিকারক দিয়ে বিক্রিয়াটা ইনিশিয়েট হচ্ছে, আমরা যেটাকে তোমাদেরকে বললাম না যে নিউক্লিওফিলিক ইলেকট্রোফিলিক যে শব্দটা আমরা নেই, যে ইলেকট্রোফিলিক সংযোজন বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, এই ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক এই শব্দটা আসে থেকে, কোন বিকারকটা রিয়াকশনটা ইনিশিয়েট করতেছে ওই বিকারকের টাইপ থেকে নামটা হচ্ছে আসে। তো এখানে যেহেতু ই প্লাস দিয়ে প্রথমে বিক্রিয়াটা শুরু হয়, ওই কারণে কিন্তু এটা একটা ইলেকট্রোফিলিক বিকারক দেখে নামই হয়ে গেছে এটার ইলেকট্রন আকর্ষী সংযোজন। বুঝছো? তাহলে এই ফাইনালি এই জায়গায় এসে তো ভাইয়া আসবে যখন, তখন আমরা বলবো যে বিক্রিয়াটা শেষ হচ্ছে। হ্যাঁ বলো। হ্যাঁ, ওইখানে তো ওই যে কার্বনের একটা পাই বন্ধন ভেঙে যে ওই ইটা বসলো, তা হ্যাঁ, আরেকটা জেড কোত্থেকে আসলো? সেখানে তো কোনো কিছু ভাঙলো না। আরেকটা জেড বলতে কি, ইর সাথেই তো জেড ছিল, ইটাকে না তুমি কাজে লাগাইছো, মানে জেড সরি মাইনাস সরি তো। মানে জেডটারে মানে জেড মানে এই যে যে বসলো ওইখানে তো ওই যে মানে আগের সময় বললেন যে এখানে একটা পাই বন্ধন ভেঙে গিয়ে কার্বনের নিচে বা উপরে ওইখানে মানে একটা হলো, সেইখানে ই কে বসাইলেন। তো এর জন্য এরকম কিছু না, নাকি ওই ই যে এটা বোঝানোর জন্য এরকম মানে বলছেন নাকি? আমি প্রথমে বুঝি নাই, তুমি কি এই পেজের ও মধ্যেই মনে বলতেছো হয় ভাইয়া নাকি কার্বনের হাত এইটার পাঁচটা কথা দেখতেছে। বললা? না না, আমরা যে রাতের না প্রশ্নটাকে না, একটু বোঝার চেষ্টা করি। মানে আমি যেটা ওই বুঝছি যে, পেজের কথাই বলছি, এই পেজ না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওইটাই তো প্রথমে বললাম, তুমি তো দুইটাকে মিলাইলে হবে না, দুইটা তো আলাদা জিনিস। আমরা তো এই পেজে আমাদের টার্গেট হচ্ছে উৎপাদক লেখা। তো এটা তো সাইন্টিফিকও না, এই যে তোমার মনে হয় একটা বন্ড ভেঙে দুই দিকে ঝুলতে থাকবে এই কথাটা খুব সাইন্টিফিক, এগুলো তো সাইন্টিফিক কথা না। এইসব কথার উদ্দেশ্য হচ্ছে উৎপাদক ঠিক মতো লিখতে পারবো কিনা। আর সাইন্টিফিক জিনিসটা তো হচ্ছে তোমার সেকেন্ড পেজে, অ্যাকচুয়ালি ঘটনাটা কিভাবে ঘটে সেটা হচ্ছে এইখানে আছে। তো তুমি দুইটারে রিলেট করে ফেললে হচ্ছে বিপদ। এইটার এক্সপ্লেনেশন ওইটা না, ওই যে বন্ধন ভেঙে কিভাবে দুই দিকে ঝুলতে থাকবে সেটার ব্যাখ্যা কিন্তু এটা না, কারণ বন্ধন তো বেসিক্যালি ভেঙে দুই দিকে ঝুলতে না থাকবে ভাইয়া, না। ওইটা না। হ্যাঁ, ভুল হয়েছে। ওইটা এইখানে বলতেছি যে পরে যে জেডটা মানে বসলো এই পেজ না ভাই, ওই যে 147 নাম্বার স্লাইডটাতে। হ্যাঁ সরি, হ্যাঁ 148, 48 48। হ্যাঁ 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 হ্যাঁ, বলো। মানে এইখানে তো ভাই ই যখন বসলো তখন তো মানে কার্বনের যা যা ছিল সেগুলা মানে সে পূরণ করে ফেলছে, মানে ওইখানের বন্ধনটা এই পাশে আসে বসলো। কিন্তু পরবর্তীতে আবার জেড এর জন্য যে একটা হাত, সেটা কোথা থেকে ক্রিয়েট হলো? আবার এইখানে তো আপনার দেখা যাচ্ছে যে কার্বনের তিনটা হাত হয়ে যাচ্ছে, এইখানে আবার মানে চারটা হচ্ছে। মানে এক কার্বনের তিনটা হাত, আরেক কার্বনের চারটা হাত, আবার পরে যায় চারটা চারটা মিল হইলো, মানে এই জিনিসটা একটু। আচ্ছা আচ্ছা, এখন বুঝতে পারছি। মানে তাহলে তো প্রশ্নটা হচ্ছে ওইটা, ধরো আমি যদি প্রশ্ন সহজ করি আর কি, মূল কথা হচ্ছে যে এই কার্বনটার কথা তুমি জানতে চাচ্ছ, যে এই কার্বনের তিনটা হাত, তাই না? এটা জানতে চাচ্ছ তো মনে হয়। জি ভাই। আচ্ছা, ঠিক আছে, ধরো আমরা অন্য একটা উদাহরণ তোমাকে দেই, যে আসলে তিন হাত চার হাতের ব্যাপারটা এরকম কেন। এগুলা বোঝার জন্যই হচ্ছে আমাদের ওই ধরো যে কেন আসলে আগে ফার্স্ট পার্ট করা দরকার পরে সেকেন্ড পার্ট করা দরকার, মানে এইগুলা বোঝার সময় তুমি অনুমান করতে পারবা আর কি। ধরো আমরা যে কোনো একটা যৌগ নেই জাস্ট নিজেদের বোঝার জন্য, ধরো মিথাইল ক্লোরাইড টাইপ একটা যৌগ। চিন্তা করে দেখো তো, এই যৌগটাকেই কি আমরা এইভাবে লিখতাম না, মানে হাত সহকারে যখন লিখতাম বা যখন আমাদের চারটা হাত একান্তই দেখার দরকার হইতো, তখন এই যৌগটা আর এই যৌগটা কিন্তু আমাদের সেম যৌগ। এখন ক্লোরিনে তো তড়িৎচুম্বকতা অনেক বেশি, তাহলে ধরো এই যে এখানে ইলেকট্রন গুলা ছিল এগুলো নিয়ে হচ্ছে ক্লোরিন চলে গেল, এই ইলেকট্রন দুইটা নিয়ে ক্লোরিন ধরো বের হয়ে গেল, তাহলে তুমি এখানে কি পাবা? এরকম একটা জিনিস পাবা না? ঠিক আছে রাহাত, দেখো বুঝতেছো কিনা, বাকিদের যাদের মনে প্রশ্ন বা রাহাতের প্রশ্ন শোনার পর মনে হয়েছে, যদি কিছু মনে হয়ে থাকে তাহলে তোমরা একবার এটা দেখে ফেলো। রাহাত দেখো জিনিসটা বোঝা যায় কিনা, একটা পরমাণু চলে গেছে, কেন চলে গেছে সেই ব্যাখ্যা আমাদের না জানলেও চলবে, বাট এখানে আমরা সেই ব্যাখ্যাটাও জানি, তড়িৎচুম্বকতা বেশি, ইলেকট্রন নিয়ে এসে চলে গেছে। তাহলে নতুন উৎপন্ন কাঠামোটা এরকম হওয়া উচিত কিনা সেটা বলো। জি ভাই। আচ্ছা, এটা যদি হয়
তাহলে এইখানে কার্বনের 4 হাত নিয়ে কি আমাদের মনে কোনো প্রশ্ন আছে? প্রশ্ন কিন্তু থাকা উচিত না, কারণ হাতটা চলে যেই তো আসলে এখানে প্লাস চার্জটা জন্ম নিছে। এই প্লাসটাই তো মিন করতেছে যে এখানে একটা হাত থাকার কথা ছিল, অন্য একটা পরমাণুর সাথে যুক্ত থাকার কথা ছিল, কোন একটা কারণে এই যুক্ত থাকার অংশটা ভেঙে চলে গেছে ইলেকট্রন সহ। তো এই জিনিসটা কিন্তু তুমি বোঝাচ্ছ এখানে একটা প্লাস চার্জ দিয়ে। তাহলে এইখানে যদি একটা প্লাস চার্জ বর্তমান থাকে, তাহলে এইটাও আমাদের উল্টাভাবে এখন বুঝে নেওয়া উচিত কিনা প্লাস চার্জটা মিন করতেছে যে এখানে একটা হাত আসলে মিসিং আছে, হয় এই হাতটা চলে গেছে বা এই হাতটা এখনো আসে নাই। তো এইটাই তুমি পরের ধাপে দেখতেছো যে যখন এখানে নেগেটিভ, এখন তুমি চিন্তা করো তুমি এখানে দেখতেছো জেড মাইনাস, তো এই নেগেটিভটার মানে আসলে কি বলো তো? যদি এখানে শুধু জেড পরমাণু আসতো তাহলে আমরা বলতাম যতগুলা প্রোটন আছে ততগুলা ইলেকট্রনই আসছে। এখানে যেহেতু উপরে একটা এক্সেস নেগেটিভ, তার মানে এইখানে কোন একটা জায়গায় ইলেকট্রনের ঘাটতি আছে, এই কারণে সে এক্সট্রা ইলেকট্রন নিয়ে তারপরে আসছে। বোঝা কি যাচ্ছে কথাবার্তা কিছু? হ্যাঁ, ওকে। দেখো এখন এটাই হচ্ছে কথা, এই যে প্লাস এবং এই মাইনাস মিলে দেন তোমার এই বন্ধনটা হচ্ছে গঠিত হচ্ছে আর কি। ভাইয়া হ্যাঁ শুনতেছি, দাঁড়াও আগে ভাইয়া কে হাত রাহাত আগে দেখো বুঝছো কিনা। পেঁয়াজ তোমার প্রশ্ন একটু পরে নিচ্ছি, তুমি প্রশ্ন মাথায় রাখো আপাতত। জি ভাই, ওকে ওকে। আচ্ছা, আর তারপরও ধরো কনফিউশন যদি থাকে তুমি একেবারে ওই একটা এক্সাম্পল নিয়ে নাও, যে কোনো জেড মাইনাস না নিয়ে ধরো ক্লোরিন টাইপ, ওই যে তুমি আগের পেজে যে এক্সাম্পলটা ছিল ওইভাবে নিয়ে নাও। একদম তুমি ইলেকট্রন গুনে গুনেও দেখতে পারো যে সব হিসাব আসলে মিলে যাচ্ছে কিনা, কারণ একটা বন্ড মানে তো হচ্ছে দুইটা ইলেকট্রন। তো তুমি ঠান্ডা মাথায় দেখো, দেখে যদি হিসাব না মিলে আমাকে আবার তুমি জানাও, সমস্যা নেই। আচ্ছা পিয়াস মনে হয় কিছু বলতেছিলা, বলো পিয়াস শুনতেছি। ভাইয়া এখানে ওই যে এই হাত দিয়ে শুধু সমযোজী বন্ধন গুলাকে বোঝানো হয় না ভাইয়া? হ্যাঁ বোঝানো তাহলে তো হয়। ভাইয়া এখানে কার্বনের এখানে ছিল হচ্ছে নেগেটিভ চার্জ আর ই এর ছিল পজিটিভ চার্জ, তাহলে এখানে এটা তো আয়নিক কম্পাউন্ড হওয়ার কথা। আয়নিক কম্পাউন্ড হওয়ার কথা কেন বলতেছো? এখানে হচ্ছে একটা কার্বন, এখানে হচ্ছে এটা জেড। জেড তো কি জিনিস আমরা বলি নাই, বাট এটা তো যৌগের চেহারা ছিল দেখে তো বোঝা যাচ্ছে যেটা একটা অধাতু টাইপের যৌগ হবে। তুমি দরকার হলে আগের এক্সাম্পলটা যদি খেয়াল করো, দুইটা অধাতুর মধ্যে কি এখানে আয়নিক বন্ধন হওয়ার কথা নাকি সমযোজী বন্ধনই হওয়ার কথা? না ভাইয়া, যদি দুইটা আয়ন মানে বিপরীত আয়ন থাকে, মানে বিপরীত হুম, চার্জের আয়ন থাকে, তাহলে সেক্ষেত্রে সেখানে আয়নিক বন্ড হওয়াটা। আয়নিক বন্ড তো হবে হচ্ছে ধাতু এবং অধাতুর মধ্যে। জি ভাইয়া বুঝতে মানে পারছি। তোমরা ওই যে বিক্রিয়ার মাঝখানে একটা অংশ দেখে আসলে যে কোন কমেন্ট করলে তো সমস্যা। ধরো তুমি হঠাৎ করে মুভির মাঝখানে দেখলা দুইটা মানুষ মারামারি করতেছে, ওইটা দেখে তো বলা মুশকিল যে কোনটা হিরো আর কোনটা ভিলেন। এখানে হচ্ছে বিক্রিয়া ঘটার মাঝখানে একটা স্টেজে হচ্ছে যে তোমার কেউ একজন ইলেকট্রন নিয়ে চলে গেছে। মানে জিনিস তোমার প্রশ্নটা ওরকম হইলো না যে হাইড্রোক্লোরিক অ্যাসিড তো দ্রবণে গেলে এইচ প্লাস আর সিএল মাইনাস আয়নে পরিণত হয়। তো এটা কি আসলে আয়নিক বন্ধন ছিল নাকি সমযোজী বন্ধন ছিল? মানে ওইরকম একটা প্রশ্ন হয়ে গেল না আলটিমেটলি। বুঝছো, বন্ধন বন্ধনের জায়গায় তুমি দেখবা যে দুইটা অধাতু থাকলে তো এরা আসলে সমযোজী বন্ধনই করবে। তো সমযোজী বন্ধন করার আগে বা পরে নানান রকম ঘটনাই তো ঘটতে পারে। এখানে যে এত রকম সুষম বিভাজন বিষম বিভাজন যে পড়লাম, এগুলো তো পড়লামই ওই জন্য যে জিনিসপত্র তো আগের মতো সিম্পল অবস্থায় নাই আর কি। যদি শুধু সিম্পল অবস্থায় থাকতো তাহলে শুধু সিগমা পাই দিয়ে আমাদের হয়ে যাইতো। জি ভাইয়া। ঠিক আছে। আচ্ছা রাজু আমাকে একটা প্রশ্ন পাঠাইছো যে ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট হচ্ছে নেগেটিভ চার্জ পছন্দ করে, নিজেরা পজিটিভ চার্জের হয়। তাহলে এখানে ই প্লাস গ্রহণ করছে সাবস্ট্রেট, তাহলে ইলেকট্রোফিলিক হলো কিভাবে? রাজু তুমি মনে হয় একটা ওই যে মৌলিক কথা মিস করে ফেলছো, যে ইলেকট্রোফিলিক নাকি নিউক্লিওফিলিক বিক্রিয়া এটা বলা হয় হচ্ছে বিকারকের ধরন দেখে। তুমি নিজেকে দুইটা প্রশ্ন করো এখানে, যে এক এখানে বিকারকটা কে আর বিকারকটা কেমন, এই দুইটা প্রশ্নের উত্তর পেলে তুমি হ্যাঁ কেন বুঝতে এটাকে পেরেছি। ইলেকট্রোফিলিক একটু বলা একটু হচ্ছে আমি ওটা হচ্ছে। সাবস্টেটকে মানে উল্টপাল্ট করে ফেলেছিলাম, তো ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারণ একটা জিনিস তো বুঝছো, মানে নামকরণটা কিসের ভিত্তিতে করা হয় এটা যদি আমরা না জানি বা ভুলে যাই তাহলে কিন্তু উল্টাপাল্টা চলে আসবে। তখন তুমি ধরো সাবস্ট্রেটের ভিত্তিতে বললে তোমার কাছে তো উল্টাই মনে হবে। ঠিক আছে, ওই জন্য হচ্ছে ওইভাবে আগাইতে হবে যে বিকারকটার ভিত্তিতে আমরা হচ্ছে নামকরণটা করব। জি ভাইয়া। ঠিক আছে, তাহলে আমরা বিক্রিয়ার এক্সাম্পল জানি, বিক্রিয়ার এক্সাম্পল আমরা আগে থেকেই জানি, এসএসসি থেকেও জানি, আমরা আগের ক্লাসগুলো থেকেও জানি। তো বিক্রিয়া আমরা লিখতে পারি। এখন আমরা একটু বেশি জানি যে বিক্রিয়াটার ভিতরে আসলে কি ঘটে। আমরা এখন জানি যে জাস্ট একটা পাই বন্ড ভেঙে দুইটা হাত আসলে এখানে দুইটা পরমাণু বসাই দিতে হয়,
ঘটনা এত সিম্পল না, ঘটনার মধ্যে বেশ জটিলতা আছে। এখানে দুইটা অংশ একবারে আসে না, আগে ইলেকট্রোফিলিক অংশটা আসে, এসে বসে একটা কার্বোক্যাটায়ন ফর্ম করে, দেন সেই কার্বোক্যাটায়নটার সাথে অবশিষ্ট যে নিউক্লিওফিলিক অংশটা সেটা যুক্ত হয়, হয়ে তারপরে আসলে পূর্ণাঙ্গ যৌগটা গঠিত হয়। ঠিক আছে, এখানে যা যা ঘটলো এই জিনিসগুলো কিন্তু সামনে কাজে লাগবে আমাদের। তো আমি আবার বলে রাখতেছি, জিনিসটা দেখতে যত সহজই মনে হোক, যাই মনে হোক, এই জিনিসগুলো কিন্তু আমরা তোমাকে আবার জিজ্ঞাসা করব কোন ঘটনাটা কিভাবে কিভাবে ঘটবে, তখন কিন্তু এটা মোটামুটি ভাবে আমাদেরকে বলতে পারতে হবে। ঠিক আছে, আর কার কোনো প্রশ্ন আপাতত? দেখো, আচ্ছা আচ্ছা ভাই, আরেকটা কিউরিওসিটি ছিল, হ্যাঁ ওইখানে হ্যাঁ তো ভাই বলো। এক প্লাস প্রান্ত আর একটা মাইনাস প্রান্ত ছিল বিদায় এইভাবে কাহিনীগুলা ঘটলো। তো যদি ওইখানে আপনার ক্লোরিন অথবা হাইড্রোজেন এই টাইপ কিছু থাকে তখন কি এইভাবেই ঘটবে? আহ এখানে বলতে হচ্ছে কোথায়, যে ইজেড এর মধ্যে বলতেছে, হ্যাঁ ধরো হ্যাঁ, এটাও ক্লোরিন বা ই হাইড্রোজেন, এর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওইটাতে আমরা আসতেছি। ওইটা হলে একই ঘটনাই ঘটবে, যেমন আমরা এটাই তোমাদেরকে বলতেছিলাম এখন, যে এখানে ইজেড তো একটা প্রতীকী নাম, বাট তুমি যদি চিন্তা করো যে ধরো এখানে ক্লোরিন টাইপের কিছু একটা আছে, এই যে এরকম, বা এটা একটা বন্ডি, বা হাইড্রোজেন বা ব্রোমিন এরকম কোনো কিছু আছে, কিছু যায় আসে না। প্রথমে হচ্ছে এই বন্ধনটা ভাঙবে, এই বন্ধনটা ভেঙে হচ্ছে ওই যে সিএল প্লাস আর সিএল মাইনাস এরকম দুইটা আয়নে পরিণত হবে। এটা মানে কেমনে সিএল প্লাস মাইনাস দুজনের তড়িৎ ঋণাত্মকতা সবকিছু এক? হ্যাঁ মানে তড়িৎ ঋণাত্মকতা তো সেমই হবে, কিন্তু সে যখন সাবস্ট্রেটের কাছাকাছি আসবে ধরো বিক্রিয়া করার জন্য, এই ইলেকট্রনের কাছাকাছি যখন আসবে, তখন তো এই ইলেকট্রন, ধরো এখানকার পাই ইলেকট্রন যখন এইখানকার ইলেকট্রনকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করলে তো সে দুই দিকেই সরবে না, সে তো সরবে যে কোনো একদিকে। যেমন এখানে খুব নর্মালি যদি চিন্তা করো, এই বস্তুটা যদি ধরো এই বস্তুটা খুব কাছাকাছি চলে আসে, এই ইলেকট্রনের কারণে এই ইলেকট্রন ধরো বিকর্ষণ হয়ে এই দিকে চলে আসলো, তাহলে এই ক্লোরিনটা হয়ে যাচ্ছে নেগেটিভ, এই ক্লোরিনটা হয়ে যাচ্ছে পজিটিভ। ও তো আর নিজে নিজে ভাঙবে না, ও তো ওকে আর ভাই। নিজে নিজে ভাঙার কথা না, ও তো ভাঙবে হচ্ছে ইনভায়রনমেন্টের মধ্যে পড়ে। ওই যে বিষম বিভাজন যখন হবে, বিষম আচ্ছা বিভাজন তো আর সবসময় নিজের কারণে হবে না, আশেপাশে কে ওকে কোন দিকে ঠেলতেছে এই বিষয়গুলোর উপর ভিত্তি করে হবে আর কি। বাট তোমাদের জন্য আপাতত ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে যে, যেখানে আমরা ওই যে বলে রাখছি না যে প্রথমে ই প্লাস অ্যাটাক করবে, তো তোমার বিক্রিয়াতে ই প্লাস একটা থাকতেই হবে। অতএব তোমার নলেজে যদি না কুলা ই প্লাসটা আসতেছে কোত্থেকে, তার মানে বুঝতে হবে যে আরেকটু খোঁজ নিতে হবে, পড়তে হবে, জিনিসটাকে চিন্তা করতে হবে। বাট ই প্লাস তোমার এটা লাগবেই এই বিক্রিয়া শুরু করার জন্য। ই প্লাস মানে বুঝছো তো, একটা ইলেকট্রোফাইল তোমার লাগবে এই বিক্রিয়া শুরু করার জন্য। তো খুবই স্বাভাবিক, সিএল প্লাস টাইপের আয়ন তো আমাদের ফার্স্ট পার্ট পর্যন্ত কোনো জায়গায় কখনো কাজে লাগে নাই। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের জন্য নতুন বলতে পারো আর কি। সেকেন্ড পার্টে এই সিএল প্লাস বিআর প্লাস এগুলো আমাদের কাছে অত্যন্ত কমন কণা, মানে আমাদের এই ব্যাপারে কোনো ধরনের কোনো আপত্তি নাই যে মাঝখানে বন্ধনটা যদি বিষমভাবে ভেঙে দেওয়া যায়, সেক্ষেত্রে আসলে এই ধরনের আয়ন তৈরি হইতেই পারে আর কি, এইভাবে চিন্তা করতে হবে। ঠিক আছে, আর নামের ব্যাপারে একটু মাথায় রাখা ভালো, কারণ কিছু ক্ষেত্রে নাম টাম বলতে হইতে পারে বর্ণনার মধ্যে। এই যে সিএল প্লাস বিআর প্লাস এগুলাকে বলা হয় ক্লোরোনিয়াম, ব্রোমোনিয়াম। ঠিক আছে, আয়নগুলোর নামও মাথায় রাখো। এগুলোর নাম তো আমরা আগে থেকেই জানি, ক্লোরাইড ব্রোমাইড। তো ক্লোরাইড ব্রোমাইড শুধু যদি নাম বলো, মুখে বলো, তাহলে কিন্তু শুনে যে কেউ বুঝে নেবে নেগেটিভ আয়নগুলির কথা বলতেছো। আর ক্লোরোনিয়াম, ব্রোমোনিয়াম এইভাবে যদি বলো, তখন বুঝে নিবে যেখানে তুমি পজিটিভ চার্জের আয়ন নিয়ে কথা বলতেছো। সাবস্ট্রেটের কারণে কি এরকম বিষম বিভাজন ঘটে? হ্যাঁ, সাবস্ট্রেট, তারপর বাইরের এক্সটার্নাল বিভিন্ন বিকারক যোগ করতে পারো, প্রভাবক যোগ করতে পারো, তারপর যে সূর্যালোক, আলট্রাভায়োলেটের জিনিসপত্র থাকতে পারে, এটা ডিপেন্ড করে এক এক বিক্রিয়ার জন্য এক এক রকম। বাট এটা সত্য যে ধরো এই সব উদাহরণ, ক্লোরিন তো কখনোই ধরো নিজে নিজে ওরকম অসমভাবে বা বিষমভাবে ভাঙার কথা না, হেটারোলিটিক্যালি ভাঙার কথা না। তো এখানে যেহেতু ভাঙবেই, তার মানে অবশ্যই এখানে সাবস্ট্রেট এবং এক্সটার্নাল বাহ্যিক বিভিন্ন ফ্যাক্টরের প্রভাব এখানে থাকবে। যেমন এই ক্ষেত্রে তুমি অ্যাটলিস্ট, মানে এই উদাহরণের ক্ষেত্রে অ্যাটলিস্ট তুমি বলতে পারো যে এগুলা হচ্ছে ওই ধরো সাবস্ট্রেটের প্রভাবে হচ্ছে, এটা তুমি বলতেই পারো, সমস্যা নেই। ঠিক আছে, দেখো আপাতত আর কারো কোনো প্রশ্ন আছে কিনা।
আচ্ছা, পিয়াস একটা প্রশ্ন করছো, ই আর জেড এর মধ্যে বন্ড দুইটার মধ্যে কি একটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড হয় কিনা। প্রশ্ন ক্লিয়ার না এখানে তো। ই আর জেড এর মধ্যে বন্ড তো একটাই, তো তুমি দুইটা বললা কি? হ্যাঁ, আগের পেজে ভাইয়া দুইটা বন্ড, ই একটা বন্ড করে জেড একটা বন্ড করে ওখানে। হ্যাঁ, কোনটা ক্ষেত্রে বলতেছো, এই যে এখানে লাস্টে? জি ভাইয়া। না না, এগুলা তো পিওর সমযোজী বন্ধন, এটা তো তোমার এই উদাহরণটা দেখলেই বুঝতে পারা উচিত। এই জিনিসগুলাই তো পরের চিত্রে ই আর জেড হিসেবে যুক্ত হচ্ছে, এই দুইটা যা এখানে, তো এই দুইটা তাই। ধরো এই দুইটা, মানে সন্নিবেশ বন্ধন আবার কোথা থেকে ঢুকলো। দেখো আর কারো কোনো প্রশ্ন আছে কিনা আপাতত। বাকি সবাই ওকে, মানে ঘটনাবলী এবং ঘটনার মানে ক্রম দ্বারা বোঝা যাচ্ছে কোনটা পর কোনটা হচ্ছে এবং কিভাবে হচ্ছে। যদি কারো মাথায় কোনো প্রশ্ন থাকে বলে ফেলো। ঠিক আছে, তাহলে আপাতত তোমার দিক থেকে স্টেপ হচ্ছে, প্রথমে তোমার দরকার ইলেকট্রোফাইল ই প্লাস। তো তোমার কাছে যে রিয়েকশনটা দিবে বা যে এক্সাম্পলটা দিবে, আগে প্রশ্ন পড়ে বোঝার চেষ্টা করতে হবে যে প্রশ্নে চায় কি, প্রশ্নে কি ডিটেইল চায় নাকি শুধু অ্যান্সারটা চায়। শুধু অ্যান্সার চাইলে তো তোমার এই পেজের ডিসকাশনে আসারই দরকার নাই। শুধু অ্যান্সার চাইলে, শুধু রিয়েকশনের প্রোডাক্ট চাইলে তুমি আগের পেজ দেখে ওই যে বন্ড ভেঙে দুই টুকরা করে হচ্ছে নিয়ে আসবা। আর যদি ডিটেল জানতে চায় তখন হচ্ছে তুমি জানো তোমাকে একটা ই প্লাস প্রথমে জেনারেট করতে হবে, যেটা রিয়েকশনটা ইনিশিয়েট করবে। তো তোমার যা দরকার যেভাবে দরকার বলে ফেলবা। ঠিক আছে, বোঝা যাচ্ছে? দেখো, আচ্ছা দেন হচ্ছে আমাদের উদাহরণ। উদাহরণ আমরা যেহেতু আগেই লিখে আসছি, তো আমরা উদাহরণ কাজে লাগবে এমন একটা উদাহরণ নিয়ে হচ্ছে কথা বলি, সেটা হচ্ছে ব্রোমিন টেস্ট। এটা তো বেশ ফেমাস জিনিস, এক্সামের জন্য ভয়াবহ রকমের ইম্পর্টেন্ট, এবং এটা এসএসসি তেও, এসএসসি এক্সামের জন্য ভয়াবহ রকমের ইম্পর্টেন্ট ছিল। তোমাদের কি এসএসসি পরীক্ষা হয়েছিল? হয়েছিল তো? তোমাদের এটা কি আসছিল নাকি পরীক্ষায়? আচ্ছা, মূল কথা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষাতে কি করতে হয়, অ্যালকিন নিতে হয়। ধরো এই হচ্ছে অ্যালকিন, এটার মধ্যে হচ্ছে ব্রোমিন নিব। ব্রোমিন কি কালারের? রেড। কেমন টাইপের? লিকুইড। তো ব্রোমিন হচ্ছে লাল বর্ণের তরল পদার্থ। তুমি যখন এই ব্রোমিন নিয়ে অ্যালকিনের সাথে বিক্রিয়া করাবা, তো তখন যেটা হয় ওই যে নর্মাল বিক্রিয়া, আগে পাই বন্ডটা ভাঙবে, ভেঙে এরকম দুইটা হাত আসবে, সেই দুইটা হাতে তুমি ব্রোমিন দিয়ে দিবা। এই ধরনের একটা বিক্রিয়া হয়। এই বিক্রিয়াটার স্পেশালিটি ছিল এই যে কম্পাউন্ডটা ফর্ম হইলো রাইট হ্যান্ড সাইডে, এটা একটা কালারলেস কম্পাউন্ড, বর্ণহীন যৌগ। এই কালারলেস কম্পাউন্ড বা এই যে কালারলেসনেস, যে রেড কালারের একটা সলিউশন বর্ণহীন বা কালারলেস একটা সলিউশনে কনভার্ট হচ্ছে, এই পরিবর্তনটা দেখে বা এই ঘটনাটা দেখে আমরা ক্লেম করতাম আর কি, যে এখানে যে স্যাম্পলটা আছে এই স্যাম্পলটা একটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড বা অসম্পৃক্ত যৌগ। ঠিক আছে, দেখো ঠিক বলতেছি কিনা, বা এগুলো তো কিছুটা পুরনো টপিকে, অনেকেই জানো, অনেকেরই মনে আছে। জিদান বক্তিয়া যেমন জিজ্ঞাসা করছো কমলা কিনা, না এখানে তো কনফিউশনের কোনো সুযোগই নাই, ব্রোমিন তো অ্যাবসলিউটলি রেড কালার। মানে বই টই থেকে কমলা টমলা লেখা ছিল নাকি, বা আগে কখনো কমলা বাদামি বাদামি ছিল মনে হয় ভাইয়া। না না, এগুলো হচ্ছে তোমাদের কাল্পনিক কথাবার্তা। ব্রোমিনের কালার লিস্ট লাল ছাড়া অন্য কিছু বলা থাকার কথাই না আর কি। তো তারপরেও তোমাদের বই তো মানে গন্ডগোল থাকতে পারে আর কি, একটু দেখো। বাট এই যে কমলা বা বাদামি বলতেছো, মানে আমার ধারণা এখানে বসে যে এগুলা তোমরা অন্য কোনো কালার বা অন্য কোনো যৌগের সাথে গুলায় ফেলতেছো। ব্রোমিনের কালার নিয়ে লিস্ট কনফিউশন থাকা উচিত না, এটা একেবারে অ্যাবসলিউটলি রেড কালার। এই যে ইমতিয়াজ লিসান যেমন গোলাপের কথা বলতেছো, মানে কনফার্ম হইলাম যে তোমরা আসলে অন্য কোনো কিছুর কথা বলতেছো, এক একজন এক এক রকম বলতেছো। কেউ কমলা, কেউ বাদামি, কেউ গোলাপি, এটা লাল ছাড়া অন্য কিছু বলাই ছিল না। ঠিক আছে। ধরেন এসএসসি তে এটা ছিলই না, আজকে নতুন দেখতেছি তো এইভাবে ইভেন চলে। তুমি এই যে কি বলে,
রাহাত হচ্ছে মীমাংসা করতে যে আরো একটা বিতর্কিত ইনফরমেশন দিলাম, বরং আমার কাছে এখনো এসএসসির বই খোলা আছে, কারণ গতকালকে এসএসসির একটা ব্যাচের সাথে ক্লাস ছিল। তোমরা বরং আমার টাইম দাও, আমি তোমাদেরকে নগদে হচ্ছে এসএসসির বই দেখাচ্ছি। তোমরা যদি এই নগদে syllabus- টাকা পয়সা এ- দিয়ে এই তোমরা তো এই সিলেবাসের বই পড়ছো নাকি? আবার যদি এডিশন টেডিশন এলোমেলো হয়, অন্য সিলেবাস হয়, তাহলে এক কথা। এই যে দেখো, ব্রোমিন সংযোজন, এটা ইথাইনের মধ্যে, আমরা অ্যালকিনেই যাই। ইথিনের মধ্যে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করলে ইত্যাদি ইত্যাদি হয়। তো আমার মনে হয় আমরা এনাফ এভিডেন্স তোমাকে দেখাইতে পারছি। অতএব তোমাদেরকে আমরা তীব্র তিরস্কার জানাচ্ছি এই ভুলভাল তথ্য দিয়ে জনগণকে কনফিউজড করার জন্য। এই যে রাজু এখনো কমলার পক্ষে আছো, আমার ধারণা তোমরা অন্য কোনো কিছু পড়ে তোমরা কমলার কথা বলতেছো। তো সবাই যার যার এসএসসির বই ছোট ভাই বোনকে মেরে ধরে তাদের কাছ থেকে বই নিয়ে আবার দেখো, যেটা ভাইয়া, বললাম। হ্যাঁ আমরা বলো। ভুল বলছি তো, ওরা মনে হয় মজা নিতেছে এমনি এমনি। হইতে পারে, হইতে পারে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা কমলা, বেগুনি, গোলাপি এবং হচ্ছে বাদামি এগুলা নিয়ে হচ্ছে কনফিউজ না হই। ব্রোমিনের কালার নিয়ে কোনো কনফিউশন নাই, এটা হচ্ছে অ্যাবসলিউটলি রেড কালার। ঠিক আছে? এবং রাহাত যেটা মনে করতে ব্যর্থ হইতো, এটা এসএসসি তেও ছিল, এটাও শিওর আর কি আমরা তাহলে এখন। ঠিক আছে, আমরা মূল প্রসঙ্গে আসি। তাহলে এখন পর্যন্ত আমরা কি বললাম? আমাদের আনস্যাচুরেটেড কম্পাউন্ড এর সাথে যদি আমরা ব্রোমিনের লাল বর্ণের দ্রবণ দেই, তাহলে বিক্রিয়া হবে এবং বিক্রিয়া হওয়ার পরে একটা বর্ণহীন যৌগে সে পরিণত হয়। তো বর্ণের বা কালারের এই ধরনের চেঞ্জ দেখে বা পরিবর্তন দেখে ডিসিশন দেওয়া যায় যে হ্যাঁ, এই কম্পাউন্ডটা আসলে একটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড ছিল। তো এই যে টেস্ট, এটাকে ব্রোমিন সলিউশন টেস্ট বলে এবং এটাকে একটা আনস্যাচুরেশনের টেস্ট বলে, অসম্পৃক্ত যৌগ শনাক্তকরণের পরীক্ষা। হ্যাঁ, এটা যে কালারলেস হয় এটা কি আমরা বড় ক্লাসে জানবো কেন কালারলেস হয়? হ্যাঁ, এটা আমরা যে এখনই জানবো, ওই টপিকটা শেষ হয় নাই। এটার মূল কথা হচ্ছে যে জিনিসটাকে উল্টা ভাবে চিন্তা করো, যে আমাদের কাছে আননোন একটা স্যাম্পল আছে। আমরা তো প্রথমে দেখলাম হচ্ছে ধরো স্পয়লার সহ যে আগেই হচ্ছে আনস্যাচুরেটেড কম্পাউন্ড নিয়ে আসে, বিক্রিয়া করে সে কালারলেস হয়ে গেল, এইভাবে দেখলাম। বাট ল্যাবে তো টেস্ট করতে হবে ডিফারেন্ট ওয়েতে। তোমাকে একটা আননোন স্যাম্পল দেয়া থাকবে, তুমি এটার মধ্যে হচ্ছে ব্রোমিন অ্যাড করবা। অ্যাড করলে তোমার কাছে দুইটা অপশন খোলা থাকবে, মানে দুইটা ঘটনা তোমার সামনে ঘটতে পারে। একটা হচ্ছে কালারলেস সলিউশন, বর্ণহীন একটা দ্রবণ তৈরি হইতে পারে। বর্ণহীন দ্রবণ যদি হয়, তাহলে আমরা বুঝে নিব এটা কি ছিল, এটা একটা আনস্যাচুরেটেড যৌগ ছিল, স্যাম্পলটা ছিল আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত স্যাম্পল। ঠিক আছে? ইফ আবার যদি আমরা দেখি যে না, এটার রেড কালার রয়ে গেছে, ঠিক আছে, লাল বর্ণ যদি অক্ষত থাকে, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে স্যাচুরেটেড কম্পাউন্ড বা সম্পৃক্ত স্যাম্পল। ঠিক আছে? তার মানে রেড কালারের এক্সিস্টেন্স আছে নাকি চলে গেছে, সেটা দেখে আসলে বলা সম্ভব যে এটাকে আনস্যাচুরেটেড স্যাম্পল বা স্যাচুরেটেড স্যাম্পল, মানে সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত। এখন কথা হচ্ছে রেড কালার থাকে কেন, রেড কালার যায় কেন, মানে কাহিনী কি আসলে। এখানে মূল জিনিস হচ্ছে অনেকগুলা। প্রথম কথা হচ্ছে এই যে আমরা ব্রোমিন মলিকিউলটা, মানে যেটা টেস্টিং পারপাসে ইউজ করতেছি, এই যে ব্রোমিন মলিকিউল বা ব্রোমিনের অণু, যেটা একটা ব্রোমিন ব্রোমিন বন্ড দিয়ে কানেক্টেড, এই বন্ডটা হচ্ছে বেসিক্যালি রেসপন্সিবল ফর রেড কালার। এগুলো তোমাদের মেইন এক্সামের খাতায় লেখা লাগবে না, এগুলো টু মাচ ডিপ ইনফরমেশন। তুমি খালি এক্ষেত্রে আমরা জানি লিখে পার করে দিলেও হবে। জাস্ট তোমাদের জানানোর জন্য আমরা বলতেছি, এখানে ব্রোমিনের পরমাণু দুইটার মধ্যে, অ্যাটম দুইটার মধ্যে যে বন্ডিংটা থাকে, এই কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধনটা হচ্ছে বেসিক্যালি লাল বর্ণের জন্য রেসপন্সিবল।
তো যতক্ষণ ধরে এই ব্রোমিন ব্রোমিন বন্ডটা অক্ষত থাকবে ততক্ষণ ধরে লাল বর্ণ অক্ষত থাকবে, মানে এইটা হচ্ছে আইডিয়া। এই বন্ডটা যদি ভেঙে যায়, ব্রোমিন ব্রোমিন বন্ড যদি সেপারেট হয়ে যায়, তাহলে লাল বর্ণ সেপারেট হয়ে যাবে, লাল বর্ণ আর টিকে থাকবে না, লাল বর্ণ কালারলেস হয়ে যাবে। বুঝছো? এখন ঘটনা হচ্ছে এইটা যে আমরা যদি কোনো অ্যালকিন নেই বা ইভেন কোনো অ্যালকাইন নেই, যদি আমরা এটার মধ্যে ব্রোমিন যোগ করি তখন যেটা হয়, ব্রোমিন আসলে রিয়াকশনে পার্টিসিপেট করে। তো আমরা তো ছোটবেলা থেকেই জানি রিয়াকশন করলে কি হয়, ওল্ড বন্ডগুলি ভেঙে যায়, নিউ বন্ড ফর্ম হয়। তো ওল্ড বন্ড ভাঙার মধ্যে তো এই ব্রোমিন ব্রোমিন বন্ডটাও ইনক্লুডেড। তার মানে অ্যালকিন বা অ্যালকাইন বা আনস্যাচুরেটেড কোনো কম্পাউন্ড যদি নেই, তখন আসলে এখানে একটা রিয়াকশন ঘটে। জাস্ট এতটুকু আসলে অ্যান্সার, যেখানে একটা রিয়াকশন ঘটে। রিয়াকশন ঘটতে গেলে যেটা হয়, তাকে প্রিভিয়াস বন্ড ভাঙতে হয়, ব্রোমিন ব্রোমিন বন্ডটা ভেঙে যায়, যার কনসিকোয়েন্স হিসাবে আমরা রাইট সাইডে যে এই যৌগগুলা হচ্ছে পেতে থাকি। ঠিক আছে? তো ব্রোমিন ব্রোমিন বন্ড ভাঙার পরই তো আসলে নেক্সট এই যৌগগুলি পাওয়া যায়, সেই কারণে আসলে এই কম্পাউন্ড গুলি হয় হচ্ছে কালারলেস। আর লেফট সাইডে যতক্ষণ ধরে ব্রোমিনটা ছিল ততক্ষণ সে ছিল হচ্ছে রেড। ঠিক আছে, দেখো জিনিসপত্র কিছুটা সেন্স মেক করে কিনা। আর এই জায়গায় যদি কোনো অ্যালকেন থাকে, অ্যালকিন বা অ্যালকাইন না, এখানে যদি কোনো অ্যালকেন থেকে থাকে, বলো অ্যালকেনের সাথে ব্রোমিনের রিয়াকশন কি হবে এখানে? না ভাই হবে না। নো রিয়াকশন। হ্যাঁ, এখানে কোনো রিয়াকশন হবে না। তো যেটা লজিক আর কি, রিয়াকশন না হলে তো ওল্ড বন্ড ভাঙার কোনো প্রয়োজন হবে না এখানে, বা ভাঙবে না সোজা কথায়। তো এখানে ব্রোমিন ব্রোমিন বন্ডটা রয়ে যাবে, ব্রোমিন ব্রোমিন বন্ড রয়ে যাওয়ার মানে আসলে রেড কালার রেড কালারের জায়গাতেই থেকে যাবে। এইটা হচ্ছে টেস্টের ইন্টারনাল ব্যাপার। বাট ইন্টারনাল ব্যাপারে আরো ঘটনা জড়ায় আছে। তো এই ব্যাপারটুকু ক্লিয়ার কিনা দেখো, যে কেন লাল বর্ণ চলে যায় কিছু ক্ষেত্রে, কেন লাল বর্ণ থেকে যায় কিছু ক্ষেত্রে, এটা ক্লিয়ার কিনা। সেকেন্ড হচ্ছে, এই যে দ্রবণ নামটা যদি দেখো, ব্রোমিন সলিউশন টেস্ট বা ব্রোমিন দ্রবণ পরীক্ষা, তো বলতো নর্মালি এই ধরনের সলিউশন বা দ্রবণ শব্দটা ব্যবহার করলে আমরা তো ব্রোমিন দ্রবণ, ব্রোমিন তো বুঝলামই, ব্রোমিন তো ব্যবহার করলামই, এই দ্রবণ শব্দটা থাকার জন্য এখানে আরো কোন জিনিসটা ব্যবহার করার কথা ছিল? কোন জায়গায় যখন সলিউশন, অ্যাকোয়াস সলিউশন, দ্রবণ, বা পানি এটা জাতীয়। হ্যাঁ, এখানে একটা সলভেন্ট বা একটা দ্রাবক থাকবে। এবং আমরা জানি বিশেষভাবে কোনো কিছু উল্লেখ না করলে সবসময় আমরা কমন সলভেন্ট বা কমন দ্রাবক কোনটারে ধরে নিই? পানি। পানিকে। পানি। তো ওয়াটার। এখানে কিন্তু একটা জিনিস হচ্ছে আমরা লিখি নাই, তোমরাও কেউ কিছু বলো নাই। তোমরা বলো নাই তার কারণ হচ্ছে তোমরা তো নিশ্চয়ই আগে এই জিনিস দেখার কথা না, জানার কথা না। তো আমরা আসলে ইচ্ছা করেই লিখি নাই। এখানে কিন্তু পানি একটা থাকার কথা। ঠিক আছে, আগে লিখে ফেলো না, আগে দেখো। তো এই জায়গাগুলোতে পানি থাকার কথা, কিন্তু এইখানে আবার আরেক কাহিনী, যে এইসব রিয়াকশনে পানি ব্যবহার করা ডিসকারেজ করা হয়, দ্রাবক হিসাবে পানি ব্যবহার করতে মানা করা হয়। ঠিক আছে, এই জায়গায় এসে আবার অনেক নিরীহ স্টুডেন্টের মার্কটা কাটা চলে যায়, যে অনেকে পানি বা দ্রাবক যে নিতে হবে এটাই মনে রাখে না, অনেকে মনে রেখে পানি দেয়, তখন আবার হচ্ছে আরেক ঝামেলা। এখানে পানির সাথে কাহিনী কি? আচ্ছা, বক্তা এমন একটা প্রশ্ন করছো, বক্তা তোমার প্রশ্ন দেখতেছি। আমরা আগে পানির কাহিনী এখানে শেষ করে আসি, যে এখানে পানি নিতে রেকমেন্ডেড না, যেটা বললাম পানি নিতে মানা করা হয়, বরং কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করতে বলা হয়। তো এই বিক্রিয়াগুলোতে এই CCl4 এই জিনিসটা কিন্তু একটু উল্লেখ করার চেষ্টা করো, নট পানি, CCl4। এখন কথা হচ্ছে পানির সমস্যা কি, বা নর্মালি তো আমরা দ্রাবক বলতে পানি বুঝি, এখানে পানির জন্য সমস্যা কি? সমস্যা হচ্ছে ব্রোমিনের সংস্পর্শে যদি পানি আসে, ব্রোমিন আর পানি নিজেরা নিজেরাই বিক্রিয়া করে ফেলে, করে হাইড্রোব্রোমিক অ্যাসিড এবং হাইপোব্রোমাস অ্যাসিড এগুলাতে পরিণত হয়। এখন বলতো এই বিক্রিয়া ঘটতে গেলেও ব্রোমিন ব্রোমিন বন্ধন ভাঙে কিনা? জি ভাই। ভাঙে, এবং এটাই দেখা যায় যে যখন এই অ্যাসিডের মিশ্রণটা তৈরি হয় সেটা হচ্ছে কালারলেস থাকে। অতএব ব্রোমিন যদি পানির সাথে বিক্রিয়া করে বর্ণহীন দ্রবণ তৈরি করে ফেলে, তাহলে বলতো মানে এই টেস্টের সমস্যাটা কি হবে? এই টেস্টের সমস্যা হচ্ছে এখানে স্যাম্পল সম্পৃক্ত অসম্পৃক্ত স্যাচুরেটেড আনস্যাচুরেটেড যাই হোক, এখানে যদি ব্রোমিনের সাথে পানি নাও, সবসময় কোনটা আসবে বলতো? এই বর্ণহীন দ্রবণ বা কালারলেস সলিউশনটা হচ্ছে বারবার আসতে থাকবে। অতএব এখানে যদি অ্যালকেনও নাও তাইলেও এটা আসবে, অ্যালকিন নাও তাইলেও এটা আসবে। তো
তো টেস্টের সঠিকতা নিয়ে তখন একটা প্রশ্ন উঠবে এবং তুমি অবাক হয়ে দেখবে যে তাই নাও তাই হচ্ছে বর্ণহীন আসতেছে। তো এই জন্য এই টেস্টে পানি নিলে টেস্টের রেজাল্ট ভুল ভাল আসার একটা সম্ভাবনা আছে। এই কারণে এখানে পানি নেওয়া যাবে না, অন্য কোনো নিষ্ক্রিয় টাইপের সলভেন্ট মানে যে অন্য কাউকে ডিস্টার্ব করে না এমন একটা সলভেন্ট নিতে হবে। তো আমাদের অ্যাভেলেবল সলভেন্টের মধ্যে কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে একটা। হ্যাঁ নাফি, মনে হয় কিছু বলতে চাও, বলে ফেলো। ভাইয়া এখানে পানি নিলেও কি কোনো সলিউশন হবে? এটা তো মিক্স হওয়ার কথা না, একটা হচ্ছে নন পোলার একটা পোলার যে। না, পোলার নন পোলার হলেও মানে রিয়াকশন করে না, যুক্ত হয় না হয়তো। ওই যে ইনডিউসড ডাইপোল আর হচ্ছে ডাইপোল ডাইপোল মানে অ্যাট্রাকশন, ডাইপোল ইনডিউসড ডাইপোল অ্যাট্রাকশন আর কি, ওগুলা তো হয়। আর তার থেকে বড় কথা এখানে তো হচ্ছে লিখিত দেয়া আছে প্রোডাক্ট যে হচ্ছে ক্লোরিন ও ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইপোক্লোরাস অ্যাসিড ফর্ম করে, ব্রোমিনও তো তাই করে। এখানে তো প্রোডাক্ট লেখাই আছে, এখানে তার কনফিউশনের কিছু নেই। জি ভেবে ভেবে তো হয়। ঠিক আছে, এই জন্যই হচ্ছে এখানে ওয়াটার অ্যাড করা যাবে না। তো একদম না জেনে শুনে মানে হুটহাট এখানে এখানে ওয়াটার লিখে দিও না আর কি, এটা হচ্ছে মূল বিষয়। দেখো বোঝা যাচ্ছে কিনা। আর বক্তিয়ার একটা প্রশ্ন করছিলা যে ভাইয়া ক্লোরিনেশন হলে ব্রোমিনেশন কেন হবে না। আচ্ছা, বক্তিয়ারের প্রশ্নের মানে যদি বুঝে থাকি সেটা হচ্ছে অ্যালকেনের কথা মনে হয় বলতেছো, যে আমরা একটু আগে কোথায় কোথায় কোন একটা জায়গায় দাবি করলাম যে এখানে অ্যালকেন আসলে রিয়াকশনটা দেয় না, এই যে নো রিয়াকশন। তো বক্তিয়ারের প্রশ্ন হচ্ছে আমরা তো দেখছিলাম যে এখানে ক্লোরিন নিলে তো ওই যে হাইড্রোজেন গুলাকে শিফট করে করে একটা করে ক্লোরিন যুক্ত হয়। তো এবং আমরা কিন্তু পরে একটা ব্যাখ্যাও তোমাদেরকে দেখাইছিলাম যে ওই রিঅ্যাকশন কিন্তু ক্লোরিনের জন্য যতটা সত্য ব্রোমিনের জন্য কিন্তু সত্য। ফ্লোরিন আর আয়োডিনের জন্য কিছু সমস্যা থাকে, যে ফ্লোরিন খুব অ্যাগ্রেসিভলি বিক্রিয়া করে, আয়োডিন খুবই স্লোলি বিক্রিয়া করে। তো ফ্লোরিন আর আয়োডিন নিয়ে কোনো কনফিউশন থাকলে সেটা থাকতে পারে, বাট যেই রিঅ্যাকশনটা ক্লোরিন দেয় অ্যালকেনের সাথে প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন, সেই রিঅ্যাকশনটা আরো কে ভালোভাবে দিতে পারে বলতো, ব্রোমিনও দিতে পারে। তো প্রশ্ন অত্যন্ত ভ্যালিড, যে আমরা এই যে বলে দিলাম যে ব্রোমিনের সাথে এটা নো রিঅ্যাকশন হবে, সবাই বুঝে বলছো তো যে এখানে আসলে নো রিঅ্যাকশন যে হবে। এইখানে নো রিঅ্যাকশন বলে তুমি নিজেই অ্যালকেনে আবার ব্রোমিনের সাথে বিক্রিয়া লিখতেছো, ব্রোমিন যে বিক্রিয়া দিতে পারবে সেটা বলতেছো, তাহলে কি হইলো যে সেটা তালগোল পাকায় গেল। বলো এই সমস্যার সমাধান কে দিতে পারবা? সবার কাছে প্রশ্ন ক্লিয়ার? প্রশ্ন হচ্ছে আমরা যখন অ্যালকেনের টপিক পড়ছি তখন আমরা অ্যালকেনের সাথে মহা আনন্দে ব্রোমিনের বিক্রিয়া লিখে আসছি, আবার অ্যালকিনের টপিক যখন পড়তে আসছি তখন আমরা সুন্দর করে বলে দিচ্ছি যে অ্যালকেন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে না। তাহলে অ্যালকেন যদি ব্রোমিনের সাথে বিক্রিয়া নাই করে তাহলে অ্যালকেনের টপিকে পড়লাম কি? আর যদি অ্যালকেনের সাথে বিক্রিয়া দেই তখন তো তাহলে এখানে ইউভি কিন্তু ছিল, ভাইয়া তখন কি ছিল বলতো? ভাই, এটাই ব্যাপার প্রভাবকের ঝামেলা ছিল। আলট্রাভায়োলেট রে ছিল। ইউভি যে লাইট ছিল, sunlight ছিল। হ্যাঁ এখানে যে অনেকগুলা ব্যাপার যে তোমরা খেয়াল করতে পারছো। প্রথম কথা, অ্যালকিনের সাথে কিন্তু সেটা ইজি বিক্রিয়া দিচ্ছিল এডিশন। সেটা দেয় কিভাবে? ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক মানে ইলেকট্রোফিলিক বিকারক তৈরি করে তারপর সে বিক্রিয়া দেয়। কিন্তু যখন সে অ্যালকেনের সাথে বিক্রিয়া দিচ্ছিল সেটা কিন্তু ফ্রি রেডিকেল ফর্ম করে তারপরে বিক্রিয়াটা হচ্ছিল, এটা কিন্তু আমরা জানি এখন। তো ফ্রি রেডিকেল ফর্মেশন ছাড়া কিন্তু অ্যালকেনের সাথে বিক্রিয়া আগাবে না, এটাও কনফিডেন্টলি আমরা বলে দিতে পারি। এখন ফ্রি রেডিকেল একটা ব্রোমিন অণু বা ব্রোমিন মলিকিউল ভেঙে ফ্রি রেডিকেল হওয়ার জন্য কিসের উপস্থিতি ম্যান্ডেটরি বলতো? সানলাইট বা হচ্ছে আলট্রাভায়োলেট। তুমি যখন ব্রোমিনের টেস্ট করতেছো বা অ্যালকিনের জন্য টেস্ট করতেছো তখন কিন্তু দেখো কোথাও কিন্তু মেনশন করা নাই যে এখানে সূর্যালোকের উপস্থিতিতে হবে বা সূর্যালোক দিতে হবে। কারণ তুমি বুঝতেছো সূর্যালোকের কথা বললে আসলে এই সমস্যাটাই ক্রিয়েট হবে, যে সূর্যালোকের প্রেজেন্সে তখন অ্যালকেন ও ব্রোমিনের সাথে বিক্রিয়া দিতে থাকবে। বুঝছো বক্তিয়ার কি কাহিনী বুঝছো? অতএব অ্যালকেনের সাথে বিক্রিয়া দিবে না ব্যাপারটা এরকম না, যেই কনটেক্সটে বিক্রিয়া হচ্ছে যেই প্রসঙ্গে এবং এনভায়রনমেন্টে বিক্রিয়া হচ্ছে সেইখানে আসলে অ্যালকেনের সাথে বিক্রিয়া হবে না। বাট তুমি যদি ডেডিকেটেডলি অ্যালকেনের সাথে বিক্রিয়া চাও তখন আবার সেটা কিন্তু হবে আর কি। ঠিক আছে, অতএব ভালো প্রশ্ন করছো। মানে যখন লিখবা এত স্পেসিফিক্যালি লেখার আসলে প্রয়োজন নাই, যত লিখবা তত ঝামেলা বাড়বে, বাট নিজে বুঝার জন্য জানার জন্য জিনিসটা ঠিক আছে। সবাই দেখো সবার কাছে কাহিনী ওকে নাকি কাহিনী ঝিরঝির? তাহলে এই ব্রোমিন দ্রবণ পরীক্ষা, এটা দিয়ে হচ্ছে আমরা অসম্পৃক্ত যৌগ শনাক্ত করব এবং অ্যালকেন এবং তার সাথে অ্যালকিন অ্যালকাইন আর কি, এই দুইটা গোষ্ঠীকে আলাদা করা যাবে। এবং কেন কালারফুল হয় কেন কালারলেস হয় আমার মনে হয় এগুলো তোমরা আগের থেকে অ্যাটলিস্ট বেটার বলতে পারবা এখন।
ঠিক আছে, তাহলে সংযোজন বিক্রিয়া পড়তেছি আমরা, ইলেকট্রন আকর্ষী সংযোজন। তারই একটা সাইড পার্ট হচ্ছে, মানে ব্রোমিনের সাথে রিয়াকশনটা তো আর আলাদা কিছু না, কনভেনশনাল ইলেকট্রোফিলিক এডিশন, বাট এই রিয়াকশনটাকে কাজে লাগানো যায়, এটা হচ্ছে ব্যাপার, এটা এক্সামের জন্য এই কারণে ইম্পর্টেন্ট। দেন হচ্ছে আমরা এই যে এতক্ষণ ধরে কি শিখলাম, এখন এতক্ষণ ধরে তো আমরা যদি বলি যে শুধু প্রোডাক্ট লিখতে চাই, এটা এখন টু মাচ ইজি একটা টপিক হয়ে যাওয়ার কথা আমাদের। মানে চট করে ধরো 30 সেকেন্ডের মধ্যে, 10-20 সেকেন্ডের মধ্যে আমাদের সব কোশ্চেনের অ্যান্সার বা এসব এডিশন রিয়েকশনের অ্যান্সার আসলে বলে দিতে পারা উচিত। তো একটু তা আমরা ট্রাই করি, মানে এটা সবাই ঠিকঠাক মতো পারি কিনা। যেমন প্রথম যে রিয়েকশনটা, প্রোপিন, প্রোপিনের সাথে ক্লোরিন যোগ করা হচ্ছে, তাহলে কি করতে হবে, বন্ড ভেঙে 2টা ক্লোরিন অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, দেখো ঠিকঠাক লিখতেছি কিনা, তোমরা কেউ লিখতে না চাইলেও আমার আপত্তি নাই, বাট ঠিকঠাক লেখা হচ্ছে কিনা বা এভাবে লেখা উচিত কিনা এটা দেখো। তো দ্বিতীয়টা ক্ষেত্রে সেম, বন্ড ভাঙবো, 2টা ক্লোরিন যোগ করব। এইখানে আবার কাহিনী হচ্ছে, একটা অংশ হাইড্রোজেন একটা অংশ ক্লোরিন, বাট আমার ধারণা আমরা অলরেডি জানি, তাই না, কি করতে হবে। দেখো, মানে এই রিয়েকশন গুলা লেখা নিয়ে কারো মনে কোনো কনফিউশন নাই তো, মানে কিভাবে কি চিন্তা করে লিখতেছি, তো সবাই আমরা এখন জানি কিভাবে এই ঘটনাগুলো ঘটতেছে। এখন আমরা যেটা করতে পারি, মানে সহজ জিনিসগুলি জানার পর, মানে সহজ জিনিসটাকে কোনোভাবে কমপ্লেক্স কোনো কেস এখানে হইতে পারে কিনা এবং সেগুলোর ব্যাপারে আমরা ইকুয়ালি কনফিডেন্ট কিনা, এটা হচ্ছে চেক করতে হবে। যেমন কি কনফিউশন হইতে পারে, যে এই যে আমরা 2টা ক্লোরিন এখানে লিখে রাখছি, এখানে তো ক্লোরিন পরমাণু 2টা, তো কোন ক্লোরিন পরমাণুটা আগে বসবে, মানে এই প্রথম কার্বনে বসবে কোনটা, তার পরে কার্বনে বসবে, এটা চিন্তার কোনো বিষয় না, কারণ 2টা ক্লোরিন আসলে সেম ক্লোরিন। মানে আমরা বলতে চাচ্ছি কি, যে এখানে ধরো 2টা ক্লোরিন যদি এরকম হইতো যে একটা ক্লোরিন হচ্ছে ব্লু, একটা হচ্ছে গ্রিন, ব্লুটা এখানে বসবে নাকি গ্রিনটা এখানে বসবে, মানে কোথায় কোনটা বসবে এটাতে আমাদের কিছু যায় আসে কিনা, অ্যান্সার হচ্ছে কিছু যায় আসে না। কারণ আমরা ক্লোরিনটাকে যেখানেই যেটাকে বসাই, আলটিমেটলি যৌগটা হবে হচ্ছে 1,2-ডাইক্লোরোপ্রোপেন। দেখো আমাদের পয়েন্টটা বোঝা গেল কিনা, এই ক্লোরিনটাকে যদি আমি সোয়াপ করে দেই, জায়গা দুইটা যদি উল্টাপাল্টা করে দেই, তাতেও আসলে এটা 1,2-ডাইক্লোরোপ্রোপেন যৌগটাই হবে। এখান থেকে বোঝা গেল যে এই রিয়াকশন আসলে কখনো ভুল হওয়া সম্ভব না। আমরা ক্লোরিনের ব্যাপারে যদি একেবারে উদাসীন থাকি, যেখানে যেটা ইচ্ছা দেই, কোনো সমস্যা নাই, এই রিয়াকশন আজীবন ঠিকই আসবে। বোঝা যাচ্ছে কি বলতে চাচ্ছি। দ্বিতীয়টার ক্ষেত্রে একই কথা সত্য কিনা, এই 2টা ক্লোরিন যদি আমি জায়গা বদল করে দেই, এই ক্লোরিনটাকে বামে নিয়ে আসি, এই ক্লোরিনটাকে ডানে নিয়ে আসি, আলটিমেটলি কোনো জায়গায় কোনো পরিবর্তন নাই, এখন এই যৌগটা 2,3-ডাইক্লোরোবিউটেনই হবে। তার মানে প্রথম 2টা এক্সাম্পল দেখে আমরা কনভিন্স যে আসলে এই পরমাণুগুলাকে একটার জায়গায় আরেকটা যদি আমরা বসাই দিতাম ভুলক্রমে বা ইচ্ছা করে, তাতে আসলে যৌগের কোনো পরিবর্তন আসতো না, যেই যৌগটা আমাদের পাওয়ার কথা ছিল, যে কম্পাউন্ডটা এখান থেকে জেনারেট হওয়ার কথা ছিল, সেটাই আসলে হবে। ঠিক আছে, থার্ড বার যদি আসি, এখানে আগের থেকে একটু ইন্টারেস্টিং মনে হচ্ছে যে আমি এই হাইড্রোজেন আর ক্লোরিনটাকে যদি জায়গা বদল করে দিই, আমি যদি এইখানে নিয়ে আসি ক্লোরিন আর এইখানে নিয়ে আসি হাইড্রোজেন, একটু চিন্তা করে বলো তো, মানে এক্ষেত্রে যৌগ দুইটা কি একই থাকে নাকি ভিন্ন ভিন্ন আসে। সবাই দুইবারই আমাকে নাম বলো, এই অবস্থায় যখন ছিল তখন এই যৌগটার নাম কি ছিল, আর এই অবস্থায় আসার পর যৌগটার নাম কি হবে।
আমরা তো নামকরণ একটু একটু পারি, যতটুকু পারি ততটুকু দিয়ে এই যৌগের নাম বলতে পারা উচিত। দেখো পারা যায় কিনা। তারপর প্রথমটা কি 2-হাইড্রো-3-ক্লোরোবিউটেন। টু ক্লোরোবিউটান দুইবারই। হাইড্রক্সি থেকে আসলো আবার 2-ক্লোরোবিউটেন। আচ্ছা সানজিদা মনে হয় বললা দুইবারই 2-ক্লোরোবিউটেন আসে, বাকিদের কার কি মতামত? সবাই একটু চিন্তা করো, মাথা খাটাও, কাজ করো। আমাদের জানার জিনিস সিম্পল, সেটা হচ্ছে দুই ক্ষেত্রে কি নেমটা সেম আসে নাকি ডিফারেন্ট ডিফারেন্ট আসে? তো বিনিতা এবং হ্যাঁ সেমই আসে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, সেমই তো দুই ক্ষেত্রে সেম আসে তাই না? সেই নামটা কি বলো তো? টু ক্লোরোবিউটেন, ঠিক আছে, দুইবারই এটা আসে। তার মানে কি ডিসিশনে আসলাম যে এখানে একটা সূক্ষ্ম সম্ভাবনা তৈরি হচ্ছিল যে হাইড্রোজেন আর ক্লোরিনটাকে যদি আমরা জায়গা বদল করে দেই, দেখে হয়তো কিছুটা মনে হচ্ছিল যেটা ভিন্ন যৌগ আসে কিনা, বাট আমরা নাম লেখার পরে বলতে পারো যে আসলে মানে ওকে হইলাম, চিন্তা মুক্ত হইলাম যে হ্যাঁ এখানে আসলে দুইটা ডিফারেন্ট কম্পাউন্ড আসে না, দুই ক্ষেত্রে একই কম্পাউন্ডই আসে, হুইচ ইজ 2-ক্লোরোবিউটেন। তো একটা লাস্ট এক্সাম্পল আমাদের বাকি আছে, এটা নিয়ে কি আমরা চিন্তা করব নাকি করব না সেটা তোমরা বলবা। যে একটা কেস হচ্ছে আমরা হাইড্রোজেন আর ক্লোরিনটাকে র্যান্ডমলি যেখানে ইচ্ছা দিয়ে দিলাম, এখন আমরা জানি আমরা আরেকটা অপশনে চিন্তা করতে পারতাম যে এখানে ক্লোরিন দিব, এখানে হচ্ছে হাইড্রোজেন দিব। তো এটাও তোমাদের কাজ, এখন উপরের অবস্থায় নাম কি হয় আর নিচের অবস্থায় নাম কি হয়, দুই ক্ষেত্রের নামটা সেম আসে কিনা, এটা হচ্ছে আমাদের লাগবে। বলো তো। না ভাই আলাদা হবে না। উপরের একবার অবস্থায় যখন ওয়ান আছে তো তখন one এই chloro- যৌগটার নাম কি? 1-ক্লোরোপ্রোপেন। ওয়ান 1-ক্লোরোপ্রোপেন। 1-ক্লোরোপ্রোপেন। আর নিচের অবস্থায় যদি চিন্তা করতাম তাহলে কি আসতো? 2-ক্লোরোপ্রোপেন। 2-ক্লোরোপ্রোপেন। তাহলে এই উপরের তিনটা এক্সাম্পলে আমরা যেই প্রবলেমটাকে অ্যাভয়েড করতে পারতেছিলাম যে ইরেসপেক্টিভ অফ দা পজিশন অফ দ্য অ্যাটমস, আমি ক্লোরিন দুইটা যেখানেই দেই, হাইড্রোজেন যেখানে দেই, ক্লোরিন যেখানে দেই, তিনটা এক্সাম্পলে কিন্তু আমরা দেখলাম যে কোনো কনফিউশন নাই, কোনো প্রবলেম নাই, আমি যা দিই সব ঠিক। বাট লাস্ট এক্সাম্পলটার ব্যাপারে কি আমরা তাই বলতে পারবো যে এটা আসলে কিছু যায় আসে না, যেখানে যা দিই তাই ঠিক, একই যৌগই আসবে? একই যৌগই কি আসে এবার ফোর্থ এক্সাম্পলটায়? না ভাইয়া। আসে না। তাহলে এখন ফোর্থ এক্সাম্পলটায় যদি একই যৌগ না আসে তাহলে এটা তো আবার একটা চিন্তা উদ্রেককারী ব্যাপার, যে এই যে আমরা লাস্ট যৌগটায় উপরের মতো করে লিখলাম, ধরো আমি উপরের মতো করে লিখলাম, তুমি লেখার সময় নিচের মতো করে লিখলা, তো যৌগ তো একই আসে নাই, মানে একই রেজাল্ট আসে নাই। সেক্ষেত্রে কোন রেজাল্টটা ঠিক আছে আর কোন রেজাল্টটা ভুল, বা এখানে কি দুইটাই ঠিক নাকি দুইটাই ভুল, এই কোশ্চেন গুলার তো আমাদের অ্যান্সার লাগবে। বা প্রথম কথা এখানে যৌগ দুইটা ডিফারেন্টলি আসতেছে কেন, আগে তো কখনোই আসে নাই। তো এই জিনিসটা হচ্ছে আমাদেরকে চিন্তা করে করে খুঁজে খুঁজে রিজন সহকারে বের করতে হবে। কি কি জিনিস বের করতে হবে? ফার্স্ট, কেন ফোর্থ এক্সাম্পলের এসে এরকম একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে, এক। দুই, এই কনফিউশনের আসলে অ্যান্সারটা কি, এখানে কোনটা আসলে কারেক্ট অ্যান্সার, বা এখানে কারেক্ট অ্যান্সার গুলাকে কিভাবে পাইতে হবে, এবং কেন ওই কোন রেজাল্টটাকে আমরা কারেক্ট অ্যান্সার বলতেছি, এই জিনিসগুলোর ব্যাপারে স্পেসিফিক হইতে হবে। তো আমরা আজকে যেই টাইমে আছি আমরা মনে হয় না এই জিনিস এক্সপ্লেন করতে পারবো, আমরা বড় জোর এই প্রবলেমটাকে সুন্দর করে লিখে রাখি যেন আমরা নেক্সট দিন এটাকে হচ্ছে সলভ করতে পারি আর কি। বক্তিয়ার যেমন অ্যান্সার সাজেস্ট করলাম মনে হয় 2 ডিগ্রি রেডিকেল। আচ্ছা এটা নিয়ে আমরা আপাতত কমেন্ট না করি, এটা আমরা যে যখন সলভ করব তখন দেখতে পাবা, কারণ ওই যে দুইটা জিনিস, একটা হচ্ছে অপশন তো মাত্র দুইটাই, তো তোমরা যদি ক্লাসের 50% পিপল দুই ভাগ হয়ে দুইটাকে ভোট দাও তাহলে অবশ্যই 50%-এর অ্যান্সার ঠিক আসবে। তো আমাদের তো আসলে ঠিক অ্যান্সারটা জানা যেমন দরকার, সাথে আবার কেন এটাকে আমরা ঠিক বলতেছি বা ঠিক কারণটাই দেখাচ্ছে কিনা ঠিক অ্যান্সারটা বলার জন্য, ওই পার্টটাও ইম্পর্টেন্ট। তো সমস্যা নাই, তোমরা বাসায় চিন্তা করতে থাকো, অ্যান্সার রেকমেন্ড করতে থাকো, আমরা এটা হচ্ছে নেক্সট দিন এই জায়গা থেকে হচ্ছে আমাদের ডিসকাশনটা শুরু করব। তাই তো, এই দুইটা অপশন হচ্ছে আমাদের হাতে ছিল, হয় উপরেরটা হবে অথবা নিচেরটা হবে, অথবা আমরা জানি না হয়তো ডিফারেন্ট কিছু একটা হবে। বাট
কিভাবে আমরা কারেক্ট অ্যান্সার বের করবো। তবে ভাইয়া এই প্লেসমেন্টের জন্য কি যোগের ভিতরে অনেক বড় ডিফারেন্স দেখা যায়? আরেকবার বলো। হ্যাঁ, মানে তুমি বুঝতেছো দুইটা যৌগ তো ভিন্ন। প্রথমটা হচ্ছে 1 ব্রোমোপ্রোপেন, দ্বিতীয়টা হচ্ছে 2 ব্রোমোপ্রোপেন। জাস্ট এই অবস্থান দুইটা এলোমেলো করার কারণেই তো দুইটা ডিফারেন্ট যৌগ চলে আসতেছে। তো তুমি যখন সঠিক উত্তরটা জানবা না, ধরো তুমি ভুল উত্তরটা বললা এই বিক্রিয়ার উৎপাদক হিসাবে, তাহলে তো ভুল হয়ে গেল না জিনিসটা। আর ভাই একটা তো অপরটার সমানও, তাই না? হ্যাঁ, একটা একটা সমানও বলতে পারো, কিন্তু মানে এটা তো অপ্রাসঙ্গিক আর কি। মানে এটা জানতে চাইলা সেটা সমানু ঠিক আছে, বাট এখানে যে প্রশ্ন করা হয়েছে তার সাথে আসলে সমানু হওয়া না হওয়ার আসলে কোনো সম্পর্ক নাই আর কি। ঠিক আছে, আমার মনে হয় আজকে এই পর্যন্ত থাকতে পারে। আমরা একটা ভালো জায়গায় এসে হচ্ছে শেষ করলাম, এখানে একটা উদ্দীপক পাওয়া গেছে আর কি। আমরা নেক্সট দিন ইনশাল্লাহ এটার অ্যান্সারটা বোঝার চেষ্টা করব। বাট তোমরা দ্বিতীয় দফা তিরস্কারের শিকার হইতে না চাইলে এই আগামী ক্লাসের আগেই ওই যে আমাদের ফার্স্ট কয়েকটা লেকচার, আমরা প্রথম 4টা বা 5টা লেকচারকে হচ্ছে আমাদের বেসিক লেকচার হিসাবে ক্লেম করছিলাম। রিঅ্যাকশনের ক্লাসিফিকেশন, বিভিন্ন জিনিসপত্রের সংজ্ঞা উদাহরণ, এবং বিভিন্ন ডিগ্রি, ফ্রি রেডিকেল, কার্বোক্যাটায়ন, কার্বনায়নের ডিগ্রি সিকোয়েন্স। এই যে কয়েকটা লেকচার, প্রথম 4-5টা লেকচার বা 5-6টা লেকচার একটু দেখে নিও তোমরা। এগুলো কিন্তু সবাই একটু দেখে এসো, নেক্সট দিন এটা আরো ভালো করে কাজে লাগবে। আমরা কিন্তু তোমাদেরকে সবগুলা প্রশ্ন জিজ্ঞাসা করবো যেগুলো যেগুলো কাজে লাগবে। তো সেগুলো কিন্তু উত্তর ঠিকঠাক মতো দিতে পারতে হবে আর কি। ঠিক আছে, তো বেসিক লেকচার রিভিউ এইভাবে লিখে দিলাম। অবশ্যই এটা কিন্তু ম্যান্ডেটরি, ঠিক আছে। রিভিশন না দিলে কি হবে, এটা ক্লাসে এসে বুঝে যাবা যে কিভাবে তোমরা মানে হাতে নাতে ধরা পড়ো আর কি। ঠিক আছে, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাকুক। সবাই রেস্ট টেস্ট নাও, আচ্ছা ভাই, পড়াশোনা করো। ভাই একটু কথা ছিল। হ্যাঁ বলো। আচ্ছা ভাই, ওই যে বইয়ে তো কিছু মানে কুল কিনারা খুঁজে পাচ্ছি না, বই কি তাহলে আপাতত বাদ রাখবো কিনা? হ্যাঁ রাখতে পারো বাদ আপাতত। আমরা হচ্ছে, তুমি মনে হয় একটু দেরি করে জয়েন করছো, যে ক্লাসের শুরুতে বলতেছিলাম আমরা তো পড়তেছি, আরো পড়ার পরে হচ্ছে হয় তুমি নিজেই বইতে যেগুলা দরকার খুঁজে পাবা। আর দ্বিতীয়ত যেগুলো বইতে খুঁজে পাবা না তার মানে ওগুলো এক্সামের জন্য লাগবে না বা ইম্পর্টেন্ট না, ওরকম না। ক্লাসে আমরা যা কিছু করতেছি সব হচ্ছে এক্সামের জন্য লাগবে, তো বইতে থাকুক বা না থাকুক কিছু যায় আসে না আসলে, বুঝছো। তো আচ্ছা বাসায় ভাই, বরং এগুলো একটু ফ্রেশ ট্রেশ করে মানে লিখে টিখে। লেকচারটাই মেইনলি দেখতে থাকবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিস্ট এখন আরেকটা কথা পর্যন্ত হচ্ছে আর কি। ভাইয়া, মানে হ্যাঁ, ওই এক মানে আমাদের কলেজের একজন টিচারের কাছ থেকে শুনলাম যে সম্ভবত মার্চে আমাদের টেস্ট পরীক্ষা হবে এন্ড জুনে আমাদের এইচএসসি পরীক্ষা হবে। হুম হুম। তো সেই জন্য আপনার জানাই রাখলাম। আচ্ছা মার্চে, ঠিক আছে। এটা ধর আমি একটু লিখেও রাখি, মনে থাকবে না। টেস্ট তো আসলে মানে ধরো গভর্নমেন্ট এক্সাম টাইপ, এটা তোমাদের মার্চে হওয়া মানে অলমোস্ট সব কলেজেই ওই যে ধরো মার্চ 2-1 সপ্তাহ আগে আর পরে আর কি, সবারই হয়তো মার্চে হবে। তো আপাতত হচ্ছে তোমাদেরকে ইঙ্গিত যেটা দিছে মার্চে টেস্ট হবে। আর কি বললা, জুনে বোধহয় এইচএসসি নাকি? জি ভাই, এরকমই একটা জিনিস শুনলাম, আচ্ছা জুনে এসেছি, এটা মানে একটা গভর্নমেন্ট থেকে একটা পোস্টেও আমি দেখেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এখানে যেহেতু বিভিন্ন কলেজে মানুষজন আসো, সবাই একটু চোখ কান খোলা রাখো কার কার টিচাররা কি কি বলে। তো বিভিন্ন সোর্স থেকে তথ্য আসলে তখন হয়তো একটু বোঝা যাবে। ঠিক আছে, শুনে রাখলাম, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা আজকের ভাই, জন্য আল্লাহ আসসালামু হাফেজ আলাইকুম। তোমাদের। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ সবাইকে।